নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। বছরের 2025-এর সব থেকে বড় পাওনা যেটা, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা এবং আজকে আমাদের লাইভ। বাট আজকে বছরের শেষ লাইভে আমরা এমন বিশেষ অতিথিকে আজকে আমরা পেয়েছি যেটা আমাদের কাছে অনেক বেশি সম্মানের। তাদের দুজনের সাথে আলাপ করাবো। আমরা দুজন ওনার অনুষ্ঠানে গেছিলাম খড়গপুরে। আপনারা যারা আমাদের রেগুলার ভিউয়ার্স তারা দেখেন, সেই এক্সপিরিয়েন্সটা রোমা দাশগুপ্ত থেকে 1 সেকেন্ডের জন্য শুনে তারপরে ওখানে যাব, কারণ ওনাকে এবার বেরোতে হবে। সেদিনকে তোমার কেমন লেগেছিল বলো? প্রথমত তো মানে মাইন্ড ব্লোয়িং, মানে কিছু মানে বলবো কি, মানে আমি এরকম প্রোগ্রামে আমরা হামেশাই যাই, তো সেখানেও গেছি আমি। আমার তো ইনভিটেশন পেয়েছি, তো আমি বললাম ঠিক আছে, হ্যাঁ ওনার প্রোগ্রামে তো আমি নিশ্চয়ই যাব। তো যাই হোক, সেটা আমি ওখানে গিয়ে আমি এতটাই মানে ভীষণ একটা মনে হচ্ছিল, একই তো প্রোগ্রাম তো ভীষণ সুন্দর ফার্স্ট টু লাস্ট অবধি, এতটাই আপ্লুত, মানে এতটাই খুশি যে আমার যেন মনে হয়েছিল যে উনি আমি যার কথা বলছি তো ওনার আর কি একবার দেখানো আরজু ম্যাম। আরজু ম্যাম। তো যাই হোক বাকিটা ওনার, suspense। হ্যাঁ সে বাকিটা তো এখনো সবকিছুই দেখানো হবে। তো একদমই মানে উনি তো এতটাই ব্যস্ত ছিলেন, স্বাভাবিক ব্যস্ত থাকবেনই প্রোগ্রামটার মধ্যে, এতটা উনি হ্যান্ডেল করছিলেন সবার একটা উনি ইনভাইটেড যারা ছিল, অতিথি ছিল, পার্টিসিপেন্ট যারা ছিল, সবাইকেই উনি কভারেজ করছিলেন, স্টেজ কভারেজ করছিলেন। কিন্তু উনি সবাইকেই যেন একটা সুন্দর, ওনার চোখ মানে সবার দিকে, মানে আমার এটাই ভালো লেগেছে যে এতটা ওনার যে খেয়াল, যে অতিথি থেকে শুরু করে যারা যারা ওখানে সব বিভিন্ন ধরনের ছিল সবাইকে উনি খেয়াল, একজন মহিলা হয়ে যে এতটা এরকম পুরোটা কভারেজ করা, এটা কিন্তু সবার মানে দ্বারা এটা আমাদের দেখা, মানে আমার এখনো সত্যি অবধি বলছি আমার খুব সেরা ভালো প্রোগ্রাম লেগেছে ছিল। যে সবাইকে মানে সবাইকে ওখানে মন খারাপ করতে পারবে না যে হ্যাঁ আমি ওখানে নেগলেক্ট হয়েছি বা যাই আমি হোক, ওখানে এ হয়েছি, যাদের যাই হোক। দেখাবো হ্যাঁ, তারা, তো ওনারা বসে আছেন, তো ওনাদেরকে যাই একটু হোক। আমরা ছোট্ট সম্মান দেব, দিয়ে আমাদের এই লাইভটা শুরু করব। আমি এটা চাই যে এই ফ্যাশন ইন্ডাস্ট্রি যার জন্য শুরু, আমাদের জার্নি যার জন্য শুরু, রোমা দাশগুপ্ত, তার হাত দিয়েই আমি ওনাকে একটু ছোট্ট বরণ করতে চাই। আমি ওনাকে করতে পেরে আমি ভীষণ ও মাই গড, থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা সবাইকে। সবকিছু বলার একটাই বক্তব্য যে হ্যাঁ আমিও কিছু একটু সামান্যই করতে পারছি। আর এবার বলি, যার সম্বন্ধে না বললেই নয়, ওখানে একটাই বাচ্চা ছেলে ছিল, যে বাচ্চা ছেলেটা মানে আমি সত্যি কথা বলতে আমি যখন ওর পরিচয় জেনেছি তারপরে বুঝতে পেরেছি ও বাচ্চা না, বাট বয়সে একটা বাচ্চা। বয়সে বাচ্চা এত ম্যাচিওর হতে পারে, সেটাও আমি আমার জীবনে সেকেন্ড কাউকে মানে দেখলাম। কম বলা হবে, মানে বলাতে হবে না। মানে প্রথম আমার মেয়েকে আমি খুব ম্যাচিওর ভাবি, আর সেই আমার মেয়ের থেকে মনে হয় 2 বছরের বড়, বাট ওর যে ম্যাচিউরিটি, সেই ম্যাচিউরিটিটা হয়তো টাচ, এটাও একটা কথা, সৎসঙ্গ একটা অনেক বড় জিনিস, হয়তো আশীর্বাদ। গল্পটা পরে বলছি। এমন একটা ইনসিডেন্ট সেদিনকে ঘটেছিল যেটা আমরা একটু পরে বলছি। তো ও আমার ছেলের বয়সী, তার ছেলের থেকে 2 বছরের ছোট, বাট আমিও ওকে এই সম্মানটা দিতে পারার জন্য আমি নিজেকে অনেকটা ধন্য মনে করছি। My goodness. Thank you. Thank you, ma'am. Thank you, sir. Thank you. এবার আমরা শুরু করছি আজকের লাইভ। যত কথা তত বসুন। যাই হোক, এবার যেটা বলছি, আলাপ করাচ্ছি ম্যাডাম আরজু ম্যামকে, যার জন্য মানে সত্যি বলছি আমি যতবার ওনার কথা বলছি ততবার আমার গুজবাম্পস হচ্ছে। এটা আমার, আপনারা জানেন, আমাকে যারা জানেন যে আমার অত্যাধিক এক্সাইটমেন্ট হলে এটা হয়, বাট রিয়েলি এটাতে খুব ভালো লাগছে। ম্যামের থেকে জানতে চাইবো, ম্যাম আপনার ইন্ট্রোডাকশন, তারপরে ওর ইন্ট্রোডাকশন বলুন।
শুভ সন্ধ্যা। প্রথমে বলি জেডি স্যারকে, খুব কম সময়ের মধ্যে ওনাকে আমি সোমা বুটিকে এখানে দেখেছিলাম, তারপরে একদিন সোমাদির লাইভ দেখেছিলাম, তারপরে একদিন ওনার সাথে আমার যোগাযোগ মানে ফোনে মাধ্যমে, তো খুব ভালো লেগেছে। তো ইচ্ছে ছিল জেডি স্যারকে জানার, জেনেছি যতটা, খুব ভালো লেগেছে। আর তখনই আমি ভেবেছিলাম কি আমার প্রোগ্রাম যেটা সিজন 6 রাইজিং স্টার ফাউন্ডেশনে আমি খড়গপুরে করব, তো স্যারকে অবশ্যই ডাকবো। তো আমার একটা ইনভিটেশন, জাস্ট আমি স্যারকে বললাম স্যার আমি শো করছি, আমার খড়গপুরে আছে, ভয় লাগছিল খড়গপুর স্যার হ্যাঁ বলবে কি না বলবে, বাট জাস্ট এইটুকুই বললাম স্যার আমার প্রোগ্রাম আছে গ্র্যান্ড ফিনালে, আপনি আসবেন? মানে আই এম টু মাচ এক্সাইটেড। স্যার বলে ইয়েস ডেফিনেটলি আমি আসবো, মাই গুডনেস। তো মানে আমি জাস্ট আমার সিএকে বললাম জেডি স্যার আएंगे, তো উনি উনি ও জানে না জেডি স্যারকে, আমি দেখালাম এটা হলো জেডি স্যার। তারপরে যাই হোক স্যার আমার ইমপ্রেশন মানে অ্যাকসেপ্ট করলেন। তারপরে বললাম স্যার ম্যাম, তারপর আবার ম্যামের সাথে খুব সেরকম পরিচয় নেই, ওই সোমা বুটিকে ম্যামকে দেখেছিলাম। তারপরে স্যার বললেন আমি এখানে আমার একটুখানি আটকাচ্ছি, এখানে কিন্তু ম্যাম বেশি এক্সাইটেড ছিল। হ্যাঁ, তা- যাই হোক। তা না হলে ম্যাম এক্সাইটেড না থাকলে এই যে আমাদের অ্যাডভান্স টিকিট কাটা, আমরা তো ছেলেরা তো যেমন তেমন করে চলে যেতে পারি, চলে যেতে পারি। এই যে বুকিং করা, আমার ম্যানেজার বুকিং করে দেওয়া, সেই সব কিছু কিন্তু ম্যামের জন্য। ম্যামের জন্য। আপনি সোমা বুটিকের স্টেজে দেখার পরেই প্রথম ওর চোখটা টানে আচ্ছা সোমা বুটিকের স্টেজে, ঠিক আছে? যাই। বিশ্বাস করবেন কিনা জানি না, তখন কিন্তু আপনার সাথে আমার ফোনে কথা হয়ে গেছে, একদম, একদম। বাট আপনার সাথে কিন্তু আমি মানুষটাকে চিনি না, কিন্তু আমি আন্দাজ করছি। ফিজিক্যালি আমরা সোমা বুটিকে মিট করেছিলাম। ঠিক আছে, ও বলছে দেখো ভদ্রমহিলা কি সুন্দর কথা বলছে, কি সুন্দর মানে ব্যাপারটাকে কি সুন্দর সামলাচ্ছে। আমরা দুজন বসে আপনাকেই ফলো করছিলাম। মাই গুডনেস। কন্টিনিউ। হ্যাঁ, তারপরে ম্যামের সাথে জাস্ট এমনি মানে ফোনেই মেসেজ হলো। তারপরে স্যার একদিন বললেন আমি আর ম্যাম আসছি, পার না? সো মানে ফোনটা। শুনে খুব ভালো লাগলো স্যার অ্যাজ এ গেস্ট আমার এখানে আসছে একজন, মানে মানে এই ফ্যাশন ওয়ার্ল্ডে ওনার সম্বন্ধে যা জেনেছি, মানে কলকাতাতে উনি এটাকে খুব সুন্দরভাবে অনেক দিন ধরে নিয়ে যাচ্ছে, আমরা তো জাস্ট জুড়েছি এখন। তো একটা এক্সপিরিয়েন্স মানুষের সাথে মানে আমার শোতে এসছেন, আর ওনার এক্সপিরিয়েন্স নিয়ে আমি চাইছি ইন ফিউচার এগিয়ে যাব আমার এই রাইজিং স্টার ফাউন্ডেশনকে নিয়ে। তো স্যার আজকে আমাকে এখানে ইনভাইট করেছে আমাদের দুজনকে, তো ইটস মাই প্লেজার। আমি এটাকে বলতে পারছি না আমি কত মানে मैं कितना खुश हूँ। तो थैंक यू रूमा मैम, थैंक यू सर सो इनवाइटिंग मी। तो इतना আমার ফোনটা খুঁজে দিতে কোথায় রাখলাম, ওহো সরি। এবার আমরা আমাদের ছানার থেকে ছানাই, তোর ব্যাপারে বাবা একটু ইন্ট্রোডাকশন দে। Hi, good evening, everyone. My name is Aditya Kumar Das. I am the CEO and Director, Rising Star Foundation. একটু মাইক্রোফোনটা হাতে নিতে হবে। হাই গুড ইভিনিং এভরিওয়ান, আমার নাম আদিত্য কুমার দাস, আমি রাইজিং স্টার ফাউন্ডেশন এর ডাইরেক্টর অ্যান্ড সিও, অ্যান্ড এছাড়া বাই প্রফেশনাল আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যান্ড সেবি রেজিস্টার্ড ডেটা অ্যানালাইজার, অ্যান্ড আমার ইনভেস্টিং ফার্ম আছে, বি দ্য কোম্পানি অফ ইনভেস্টিং, বি দ্য গ্রো ইউর মানি। আর এনাদের সাথে আমি ব্যক্তিগতভাবে সেরকম পরিচয় নেই, কিন্তু আমাকে যতটা আমার ফাউন্ডার বলেছিলেন যে ইজ এ ভেরি গুড কাইন্ড পিপল বাই হার্ট, তো আমিও সমাধি শোতেই আমি দেখেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি কোনোভাবে কথা হয়নি, ঠিক আছে, জাস্ট মিট হয়েছিল এক নজরে। বাট তারপরে আমাদের শোতে যখন এসেছেন আর যেভাবে আমাদেরকে কোঅপারেট করেছেন, যেভাবে সাপোর্ট করেছেন, ইটস আনফরগেটেবল, এটা সত্যিই ভোলা যায় না। তাদের কন্ট্রিবিউশনটা রাইজিং স্টার ফাউন্ডেশন কখনোই ভুলতে পারবে না। এছাড়া বাকি তো আপনারা জানতেই পারবেন। কিপ ওয়াচ দ্য আওয়ার লাইফ। থ্যাংক ইউ। যাই হোক, সেদিনকের অভিজ্ঞতাটা আমি না বলে থাকতে পারছি না। এটা আপনাদের শো, আপনাদেরই বলার কথা, বাট সেদিনকে শোটা সম্বন্ধে আমার না বললে আমার পেটের ভেতরে একটু কষ্ট হচ্ছে, সত্যি কথা বলতে।
যেহেতু আমাদের এক এক দিনে 2টো বা 3টে জায়গায় যেতে হয়, বিশেষ করে রবিবার দিন তো আমাদেরকে 3টে জায়গাতে যেতেই হয়। তো যেগুলো যেগুলো আমাদের নিমন্ত্রণ ছিল সেদিনকে, সেইগুলো সবাইকে আমরা ডেট চেঞ্জ করিয়েছি। আচ্ছা। কারণ আমরা যেখানে স্পেশাল গেস্ট, সেখানে তো আমরা ছাড়া হয় না। তো আমি বললাম, দেখ বাবা, আমাকে ওখানে যেতেই হবে। আর এটা তো আমার তো আর উড়োজাহাজ নেই, আর উড়োজাহাজ থাকলেও আমি ওখানে গিয়েই ইয়ে করব। আচ্ছা। শুধু তাই না, তার ঠিক 4 দিন আগে, তার 1 সপ্তাহ আগে আমি খড়গপুর গেছিলাম, যেদিনকে আপনি আমার সঙ্গে দেখা করলেন। এখানেও একটা ব্যাপার বলি, আমি খড়গপুর গেছি বাই ডিফল্ট, আমার ব্যবসার কাজে খড়গপুর গেছি। সেখানে জাস্ট আমি ওনাকে লিখেছি, সম্মান দিলে সম্মান পাওয়া যায়, সম্মান দেওয়াটাও একটা অনেক বড় আর্ট, অনেক বড় আর্ট। মানুষ মানুষের মন থেকে কাউকে কখনো মুছেও ফেলতে পারবে না যে জিনিসটা আমরা দুজন দুজনের কাছ থেকে পেয়েছি। আমি ওনাকে কতটা দিতে পেরেছি আমি জানি না, বা কতটা দিতে পারবো আমি জানি না, বাট যেটা উনি আমাকে দিয়েছেন সেটা আমার 13 বছরের ইতিহাসে আমি একটা ফেসবুকে খুব বড় করে একটা লিখেছি, জানি না আপনি পড়েছেন কিনা, দেখেছি দেখেছি। মানে যেটা আমি খুব সময় ধরে লিখেছি, অনেকক্ষণ সময় ধরে লিখেছি রিয়েলি। এবং সেই দিনকে উনি আমার সাথে হয়তো 1 মিনিটের জন্যই দেখা করতে এসেছিলেন ওনার বিজি শিডিউলে, বাট উনি এসেছিলেন এবং আমার সঙ্গে দেখা করেছেন। সেকেন্ড দিন আমি আর আমার ছেলে ওই আপনাদের ওখানে কি টাওয়ার আছে সেই টাওয়ারে একটা কাজের জন্য গেছিলাম, মোবাইল বাজারে। সেদিনকে ওই বাবাকে বললাম, বাবা এখানেই এই শোটা হবে। মানে যেন মনে হচ্ছে যে না আমাদেরই একটা শো এর মধ্যে মানে হচ্ছে রিয়েলি বলছি। এবং আগের দিন তার ব্যস্ততা, যেহেতু আমি জানি আমি সোমবার দিন এসে অফিস করতে পারবো, আমার 11টায় আমার মিটিং আছে, সব কিছুর মধ্যে একটা বেশ ভালো ব্যাপার ছিল। তারপরে থাকার জায়গাটা, ওটাও বলছি, সেখানে যারা আমাদেরকে ওয়েলকাম করেছে, যারা রিসেপশনে ছিল, তারাও আপনাদের সম্বন্ধে এমন একটা ব্রিফিং করলো যে ব্রিফিংটা সত্যি খুব মন টাচ করলো। দেন আমরা ওখান থেকে বাবা একটু হাতে তুলতো, বিশেষ করে কর্মর করে আওয়াজ হবে। যাই হোক, সাবজেক্টটা এরকম। দেন আমরা ওখানে পৌঁছই, বিকেলবেলা উনি আমাদের গাড়ি পাঠান। আমরা ওখানে পৌঁছানোর পর যখন আমরা স্টেজে ঢুকছি, অনেকটা দূর থেকে ওনার আওয়াজ পাচ্ছি। দেন ওই যে ওয়েলকামটা, হয়তো আমাদেরকে সবাই এইভাবেই ওয়েলকাম করে, বাট সত্যি যে অর্গানাইজার, সে তার মুখ থেকে জেডি নামটা বারবার শুনতে অনেক বেশি সম্মানীয় লাগে। এবং তারপর থেকে টোটাল শোটা কিরমভাবে এনজয় করেছি সেটা রুমা ম্যাম বললেন। সত্যি তাই, অত মানুষের মধ্যে উনি প্রত্যেকটা মানুষকে আলাদা করে নজর দিচ্ছিলেন। সবাইকে নজর দিচ্ছিলেন ঠিক আছে, আমাকে অনেক বেশি নজর দিয়েছেন উনি, এটার জন্যই আমি আপ্লুত আরো বেশি। যাই হোক ম্যাম, এটা আমি জানতে চাইবো এবার, মানে আপনার এই প্রফেশনে আসা, আপনার এই ফাউন্ডেশন, এই ব্যাপারটা যদি আমাদের একটু ব্রিফ করেন। অ্যাকচুয়ালি মানে এটা আমি 5 বছর আগে স্টার্ট করেছিলাম। আমার একজন বান্ধবী ছিল, সেই শো করতো, জাস্ট ওনার সাথে এমনি আমি জুড়েছিলাম, মানে ওর শো দেখতে গেছি, ভালো লেগেছে, তারপর ওর সাথে জুড়েছি। তারপরে যাই হোক, মনে হলো চলো নিজে একা কাজ করি, কেন আমার এটাই থিঙ্কিং থাকে যে কোনো কাজ একা করে মানে স্যাটিসফাইড হয়, ওন বস। ইয়েস, ভালো হলো মন্দ হলো আমার হলো, কাউকে জবাব দিতে হবে না, কেউ আমার উপরে জবাব করবে না। তো দ্যাটস ওয়াই আমি এটাকে নিজেভাবে করে আলাদা করে স্টার্ট করলাম জার্নিটা। তো 1-2 বছর ক্যান্ডিডেট আমি জানি না কেন খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এগুলোকে নিয়ে আমি কাজ করি, কিন্তু স্টুডেন্ট আমি পেয়ে যাই, স্টুডেন্টের প্রবলেম হয় না। যেই রাইজিং স্টারের আমার অ্যাড বেরোয় অ্যাডভার্টাইজমেন্টে, তো অটোমেটিক ফোন করে সবাই, ম্যাম কব আপনার শো হ্যাঁ, হ্যাঁ কব হ্যাঁ, क्या है नहीं है, ডিটেলস ইচ অ্যান্ড এভরিথিং আমি পেয়ে যাই। প্রথম, ফার্স্ট, সেকেন্ড, তারপরে থার্ড, ওয়ান বাই আমার প্রত্যেকটা শো সেইভাবে গ্রাজুয়ালি আস্তে আস্তে করে বেড়ে চলে গেছে, ক্যান্ডিডেটও বেড়েছে। তো আমি একটা ভাবলাম কি ব্যাপারটা শুধু শো করে বেরিয়ে যাব, তারপরে আবার 1 ইয়ার আসবে, আবার আমি ক্যান্ডিডেট নেব, ওরকম না। মানে আমি চাইছিলাম একটা প্ল্যাটফর্ম আমার বাচ্চাদেরকে রেডি করে দেওয়া। মানে কি হয় না কি, আমি তো কলকাতায় থাকি, তো দেখেছি মানে বিগ সিটিতে কি হয় দাদা, মানে প্ল্যাটফর্ম রেডি থাকে,
আপনার ডান্সিং এর জন্য আপনি ওখানে চলে যান, ডান্স বাংলা ডান্স স্টেজ আছে, আপনি দিদি নাম্বার 1 একটা অডিশন হচ্ছে, একটা প্ল্যাটফর্ম আছে, পাওয়া যাচ্ছে, সিঙ্গিং এর জন্য পাওয়া যাচ্ছে। বাট আমাদের যে ইন্টেরিয়ার জায়গা যেমন খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, আদ্রা, আসানসোল, তো এসব জায়গাতে ট্যালেন্ট আছে বাচ্চাদের মধ্যে, বাট ওই ট্যালেন্টটাকে পারফেক্ট প্ল্যাটফর্ম যে নিয়ে যাব বা বাচ্চারা পাবে বা গার্জেনরা নিয়ে যাবে, এই জিনিসটা খুঁজে পাই না। তো ওইটাকে নিয়ে আমি কাজ করতে শুরু করলাম কি নট অনলি ফ্যাশন, আমি কিন্তু ট্যালেন্ট, আমার প্রত্যেকটা শোতে ট্যালেন্ট থাকে, তো ট্যালেন্ট উইথ ফ্যাশনটাকে আমি এগিয়ে নিয়ে চলে যাচ্ছি। তো আমার ওই জন্য 2 days প্রোগ্রাম থাকে। প্রথমটাতে আমি ট্যালেন্ট নিয়ে কাজ করি, যেমন ডান্সিং, সিঙ্গিং, যোগা, ড্রয়িং, আমি এগুলোকে নিয়ে করি। আগে মানে আমার প্রথমেই যেমন আমি 1 year প্রোগ্রামটা আমার চকাট থাকে কি 1 বছর আমি কি কি প্রোগ্রাম করব। তো এটা আমি সবসময় একটা চকাট করে নিই কি আমার 1 year এই প্রোগ্রাম, এই প্রোগ্রাম, এই প্রোগ্রাম। ইভেন তারপরে আমি একটা আমার বোর্ড মেম্বার রেডি করি, আমার টিম আছে, আমার একটা বোর্ড মেম্বার আছে, তো বোর্ড মেম্বারের সাথে বসে একটা 1 year প্রোগ্রাম মিটিং করে নিই, আমি বানিয়ে নিই, তারপর ওদের সামনে প্রপোজালটা দিই, এই প্রোগ্রাম আছে, তারপরে বোর্ড মেম্বারে কে থাকবে, তোমরা যদি টাইমটা দিতে হবে। তো অল আর লেডিস, আমি মেয়েদেরকে নিয়ে কাজ করি। সত্যি তাই, মানে All are ladies. শুধু তাই না, প্রত্যেকজন এত অ্যাক্টিভ, মানে যেহেতু আমি মানে 50,000 গেস্টকে নিয়ে মানে মানুষকে নিয়ে প্রোগ্রাম করি, সত্যি আমার যেন মনে হচ্ছিল যে আমি কলকাতা বসন্ত উৎসবে আমি কি করি ভাই, অনেক বেশি কিছু করছে উনি। দাদা এটা কিন্তু একটু বেশি না বলছে। না 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 যাই হোক, মানে আমি তো মানুষকে এতটা দেখতে পারি না, আমি ওখানে 50,000 মানুষকে তো দেখা সম্ভব না। রাইট। হ্যাঁ, আপনার আর আমার মধ্যে ডিফারেন্স একটা হয়, আমি স্টেজের ধারে কাছে আসতে পারি না, আমি সারা মাঠ ঘুরে বেড়াই, মাঠ ঘুরে। সবার সাথে যেখানে যেখানে গ্রুপ দেখি সেখানে সেখানে ঢুকে তাদের সাথে ঠিক 1 মিনিট সময় কাটাই। ওই 1 মিনিট তারা সারা জীবন আমাকে মনে রাখবে। এটার জন্য হয়তো কলকাতার মানুষ আমাকে এইটুকুনি ভালোবাসে। বাট আপনি স্টেজ সামলেছেন, প্রত্যেকটা সাবজেক্ট সামলেছেন, এবং কোন দিকে আপনি খেয়াল দেননি আমি কিন্তু আপনার খুঁত বার করার চেষ্টা করছিলাম। একদম। না, কারণ কি খুঁত বার করার চেষ্টা করছিলাম বললাম যে মানুষের না, আমার মানে এক একজনের এক একটা দোষ আছে, আমার একটা দোষ আছে, দোষটা বলি। আমার একটা স্বপ্ন আছে, স্বপ্নটা হচ্ছে আমি 100টা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে 100টা গ্রুপ তৈরি হবে, অর্গানাইজার তৈরি হবে। এখন অর্গানাইজার হতে হতে এমন হয়ে গেছে, এখন অর্গানাইজার বেশি হয়ে গেছে, কাজের লোক কম হয়ে কাজের গেছে। লোক কম হয়ে গেছে। বাট ওই যে বললাম, রুমা ম্যাম যেটা বললো যে আমরা সব জায়গায় যাই, তো একটা সময় যে গেস্ট সে নিজেকে খুব নেগেটিভ ফিল করতে শুরু করে। গেস্টই কিন্তু, যাকে স্পেশাল গেস্ট করে আনা হয়, সে কিন্তু স্পেশাল ট্রিটমেন্টই চায়। এটা আমি আপনার ওখান থেকে একটা স্পেশাল ভাবে বুঝে এলাম। থ্যাংক ইউ। আমি বসন্ত উৎসবে এবার যেটা করব সেটা ওনার এই জিনিসটাকে কিন্তু আমি কপি করব, যে গেস্টকে কতটা অনার দিলে সে পরের বছরের জন্য অপেক্ষা করবে। শুধু তাই না, সব থেকে বড় কথা, মনের ব্লেসিংস একটা অনেক বড় জিনিস। ওটাই মেন। মানে আমার মিসেস খালি বারবার বলছে, দেখছো দেখছো, হ্যাঁ না, মন ভরে দেখছি। মানে রিয়েলি এখানে আমি আপনাকে 1% এক্সট্রা কিছু বলছি না। মানে আপনি যদি ওই আমার পাশে ছিল হচ্ছে কি নাম ওর, আমার পাশে বসেছিল যে, ওর নামটা কি জানো, ভুলে যাচ্ছি। ওই কলকাতাতে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এই আমাদের দমদমই থাকে। পারমিতা গ্রুমার্স জাজ। পারমিতাও একই কথা বলছে দাদা দেখছো দাদা, হ্যাঁ দেখ একটা না, ম্যাচুরিটি একটা সাবজেক্ট। আমি অনেক ম্যাচুর মানুষের প্রোগ্রামেও গেছি, বাট মানে দেখ আমি অনেক বেশি বলছি। অলোক দাস লিখেছে, গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং অলোক। তমাল চন্দ্র ধীবর লিখেছে, দাদা খুব সুন্দর, থ্যাংক ইউ। অনির্বাণ সামন্তদা লিখেছে, এক্সিলেন্ট, থ্যাংক ইউ। এনআই ফটোগ্রাফি, আমাদের কি নাম যেন, যা ভুলে গেলাম ওর নাম। আরে ওই নীনা ফটোগ্রাফি, ঠিক আছে। ও আগের দিন আমার সাথেই ফিরেছে। ভেরি ভেরি নাইস মিড প্রোগ্রাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। ভেরি হেভি ওয়েট লাইভ, ওয়াও 2025। যাই হোক, ক্যামেরাটা না একটু ঘুরবে, ওর দিকে একটু কম আছে, আমার দিকে একটু বেশি আছে। যাই হোক, এবার আপনি কন্টিনিউটা করুন।
হ্যাঁ কন্টিনিউটা এটাই কি মানে যাই হোক আমার এটাই চেষ্টা, আর ওটাতে আমি এগিয়ে মানে চলে যাচ্ছি। আর এটার জন্য আমি থ্যাঙ্কস বলবো আমার অল প্যারেন্টসরা সাপোর্ট না মানে পারলে, আমার কাছে সাপোর্টিং ভাবে না দাঁড়িয়ে থাকলে আমি এইভাবে বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যেতাম না। তো আমি আমার যত প্যারেন্টস আছে তাদেরকে আমি তারা একটু থ্যাঙ্কস, ঠান্ডা গেল। স্পেশাল থ্যাঙ্কস অল মাই প্যারেন্টস অ্যান্ড অল মাই স্টুডেন্ট, অল মাই বাচ্চা। আই লাভ বাচ্চা। আমাকে মানে জানি না কেন প্রথম থেকে বাচ্চারা খুব ভালো লাগে, মানে ছোট থেকে। আর এটা আমি যখন ছোট ছিলাম, মানে আমি আমার ঘরে একদম সবচেয়ে ছোট, মানে ভাই বোনের মধ্যে। কিন্তু একটা সবসময় ছিল कुछ करेंगे, क्या करेंगे मालूम नहीं था, हमको करना क्या हम नहीं जानते थे, लेकिन कुछ अलग करेंगे, दुनिया में आए हैं कुछ करके जाएंगे। ये এটা আমার ছিল कि एटलीस्ट कुछ वही खाना पीना सोना, फिर मॉर्निंग में फिर उठना, खाना पीना सोना, ये लाइफ नहीं होना चाहिए। तो कुछ करना है। আর টাইম ওয়েস্ট আমি একটু দাদা করি না, কারণ আমার নিজে আমি রেলে চাকরি করি। তো ওই টাইমটা হওয়ার পর বাড়ি আসি, একটা থ্যাঙ্কস টু গড কি আমাকে খুব সুন্দর, খুব মিষ্টি এন্ড খুব ম্যাচুরিটি আমাকে একটা মেয়ে মেয়ে দিয়েছে। দিয়েছে। তো জানি খুব না ঠান্ডা মাথার মেয়ে দিয়েছে। খুবই সেদিনকে ভালো। একটা ছোট্ট ইনসিডেন্ট হয়েছিল, আপনার মেয়ে মনে হয় আপনাকে বলেনি, কেউ একজন খুব রিয়াক্ট করছিল, বাচ্চাটা এত সুন্দর এসে তাকে পোলাইটনেস দেখালো না, সে আর সেকেন্ড কিছু কথাই বলতে পারলো না, কিছু কথাই বলতে পারলো তো না। যখন থেকে ও একটু বড় হয়েছে, মানে প্রত্যেকটা জিনিসে আমার যদি কোনো দিক থেকে নেগেটিভ থট আসলে, मम्मी ऐसा नहीं, ऐसा मत करो, मम्मी ये करो, मम्मी नहीं आप इसको मत छोड़ोगे, आप इसको करो। किसी के लिए कोई मना कर रहा है, किसको अच्छा लग रहा है, किसको बुरा लग रहा है, ये आप मत देखो। आपका दिल खुश है, आपका माइंड बोलता है कि आप अच्छा काम कर रहे हो, आपका दिल उसको कबूल करता है कि आप अच्छा काम कर रहे हो, तो आप वो काम को करो। सबको हम खुश नहीं रह सकते दादा, একদম क्योंकि একদম। हम उस चीज को मानते हैं कि मान लीजिए हम एक घर में प्रोग्राम कर रहे हैं, हम लाख करोड़ों का खाना खिला दिए या कुछ भी उनका अच्छा से सबका वेलकम किए, आपको 10% इंसान तो मिलेगा ही, बोलेगा ही, कि जो बोलेगा। बोलेगा कि আরো ভালো হলে ভালো হতো। তো আমি নেগেটিভিটি বেশি নিই না, আপনার পজিটিভ সবকিছু চেষ্টা করবো ভালোটা নেওয়া। तो একদম। मैं यही चीज को लेके आगे बढ़ती हूँ। मेरा लाइफ में, मेरा पर्सनल लाइफ, ऑफिशियली लाइफ, फैमिली लाइफ, पॉजिटिविटी, चाहे कुछ भी हो जाए, कुछ करना है, बैठ के कुछ मिलने वाला नहीं है आपको। तो मेहनत करेंगे और गॉड पे बहुत ज्यादा भरोसा है, तो मेहनत करेंगे उसका फल मिलेगा। बस इसी पे हम बढ़ते हैं आगे, और हम इसी तरह से आगे बढ़ रहे हैं। बस एक ही बात बोलूंगी, मेरा पेरेंट्स मेरा स्ट्रॉन्ग पॉइंट है, और मेरा टीम एंड मेरा बोर्ड मेंबर मेरा स्ट्रॉन्ग पॉइंट है, जिसकी वजह से। और मेरे बच्चे এই যে শো করতে না দাদা, মানে একটা কথা বলি, মানে এই যে শো করি, এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড, বড়দের তাও ভালো লাগে, কিন্তু ওই বাচ্চাদেরকে বাচ্চাদের, নিয়ে হ্যাঁ। আমার ফার্স্ট সেকেন্ড থার্ড বলতে গেলে আমার খুব মানে খুবই খারাপ লাগে। ইভেন আমার সিজন 4 যেটা আমি করেছিলাম 18 আগস্ট লাস্ট ইয়ার, তো আমি সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ডই রাখিনি। প্রত্যেকটা বাচ্চাকে আমি ক্রন দিয়েছি, প্রত্যেকটা বাচ্চাকে আমি গিফট দিয়েছি, প্রত্যেকটা বাচ্চা স্যাস, মানে এক একটা আমি অ্যাচিভার দিয়েছি সাব টাইটেল। আমি ওটা অডিশন থেকে চয়েস করেছিলাম। ধরুন একটা ছোট বাচ্চা, তার স্মাইলটা ভালো, তাকে সেরকম একটা অ্যাওয়ার্ড দিলাম, কনফিডেন্স দিলাম, কুইন অফ খড়গপুর দিলাম, যে যার মধ্যে যে ট্যালেন্ট ছিল ওই ট্যালেন্টটাকে ধরে ধরে আমি প্রত্যেকটা বাচ্চাকে ওইভাবে রেখেছি। কোনো উইনার, কিন্তু এবার প্যারেন্টস রিকোয়েস্ট কি ম্যাম প্লিজ আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড করুন। তো আমি বললাম চলো, যখন প্যারেন্টসরা চাইছে কি বাচ্চাদের মধ্যে একটা কম্পিটিশন হোক, হোক। তো দ্যাটস ওয়াই আমরা দুজনা, আমার সিও আমরা খুব মানে প্যারেন্টসকে বললাম কি না কম্পিটিশন না, ওরা বললো না কম্পিটিশন রাখতে হবে। বললো ঠিক আছে, যখন প্যারেন্টস এগ্রি তো हम क्या करेंगे। তো আমরা করলাম কম্পিটিশন, সাকসেস হলো। আপনাদের মতন লোক পাশে দাঁড়িয়ে আমাদের শোটাকে দেখলেন, কিভাবে লাগলো, আপনি যে এইভাবে আমাকে এখানে ডাকলেন, মানে এটাকে নিয়ে মানে আমি খুব এক্সাইটেড ছিলাম। আমি বুঝতেও পারিনি, সাডেন আমাদের একটা হয়ে গেল কি চলো আজকে একটা আমাদের লাইফ চলবে, মানে খুব এক্সাইটেড। এটাও আমি ভাবিনি যে বছরের, মানে এই বছরটা সবার কাছেই একটু নেগেটিভ বছর গেছে। তো নেগেটিভ কতটা গেছে জানি না, ভালো কিছুও হয়েছে, প্লাস সবকিছু তো খারাপ হতে পারে না, ভালো কিছু হয়েছে। বাট বছরের আজকের দিনটা অনেকটা বেশি মনে থাকবে, কারণ সত্যি বলছি আজকে অপেক্ষাই করছিলাম যে আপনি কখন আসবেন, আমরা কাজটা কখন শুরু করব। হ্যাঁ, একটু জামে ফেসে গেছিলাম, অনেক জ্যাম। সব হতেই থাকে, বড় মানুষদের এসব মানায়। अरे दादा, मैं कभी भी अपने आप को बड़ा नहीं समझती हूँ। मैं चाहती हूँ कि बस कुछ करके आज हूँ, कल नहीं रहूंगी, लेकिन हमारे बच्चे, हमारे पेरेंट्स इसको आगे ले जाए। इसकी वजह से আমি একটা জিনিস সবসময় ভাবতাম, প্রত্যেকটা জিনিসের নমিনি হয়,
ব্যাংকে নমিনি, আপনার প্রপার্টিতে নমিনি, আপনার সব কিছুতে। আমার নমিনি কে হবে? অ্যান্ড মাই ডটার এটাকে ক্যারি করবে না, কেন ওর একটা লাইফটা আলাদা, ও নিয়েছে কমার্শিয়াল পাইলট। সি ওয়ান্ট টু বিকাম এ কমার্শিয়াল পাইলট। ওর অ্যাডমিশন অলরেডি হয়ে গেছে। আফটার 10+2 সি উইল জয়েন মান্থ অফ মে। তো ভাবছিলাম কাকে দেব নমিনি, মানে সে হবে ট্রাস্ট পারসন, যে জিনিসটাকে চালিয়ে নিয়ে যেতে পারবে সব দিক থেকে। ওই খুঁজতে খুঁজতে আমার সিজন 4-এ আমি রাইট নাও আবার সিও আদিত্য কুমার দাস অ্যান্ড ডাইরেক্টর, ওনাকে আমি ডেকেছিলাম। ওনার সাথে একটা হিস্ট্রি আছে, মানে ওনাকে আমি ডেকেছিলাম অ্যাজ এ গেস্ট সিজন 4-এ, যেটা আমি মেদিনীপুরে করেছিলাম। মানে তখন ওর বয়স হচ্ছে 22 প্লাস 23। हाँ 22 प्लस, जस्ट रनिंग 23rd राइट नाउ ना। जब हम अगस्त में किए थे तो 23 चल रहा था तुम्हारा एज। হ্যাঁ, তো উনি অ্যাজ এ ভিআইপি গেস্ট এসেছিলেন, আমি ওনাকে ডেকেছিলাম। তারপরে শোতে মানে যেভাবে ও আমার পাশে অ্যাজ এ গেস্ট চেয়ার ছেড়ে রাত 3:30 অবধি আমার সাথে দাঁড়িয়েছিল, মানে আমি ভাবতেও পারিনি একজন গেস্ট আমার পাশে সাপোর্টিং এ, মানে সব দেখছে আমার কাকে গিফট দিতে হবে, কাকে সার্টিফিকেট দিতে হবে, কোথায় আটকাচ্ছে, কোথায় কাকে খাওয়া দিতে হবে, মানে ইচ এন্ড এভরিথিং ওয়েল ম্যানেজ। আমি সেম স্টেজে ছিলাম, কিন্তু আমার চোখ দেখছিল কি হচ্ছে জিনিসটা। মানে কোনো বোর্ড মেম্বার হয়তো আসতে পারলো না, কারোর ফ্যামিলি প্রবলেম কিছু সাডেন হয়ে গেছে, যাকে যে দায়িত্ব দিয়েছিলাম সেটাতে হলো না, কিন্তু ও প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে ওয়েল ম্যানেজ করে দিয়েছে। ইভেন যারা ছিল আমার স্টেজে তারা তো ছিলই। তখনই তারপরে আফটার মাই एंड ऑफ शो আমি ওকে বললাম ऐसा ऐसा होता है। ও বললো नहीं नहीं बाबा मुझे ये फैशन का बिल्कुल आइडिया नहीं है, আমি আমার লাইনটা টোটালি আলাদা, আমি এটা করবো না। তখনই আমি সিজন 5 কলকাতাতে হাওড়াতে করব। তো ওকে বললাম একটা কাজ করো, চলো শো আছে, তুমি এখন দেখো কেমন হচ্ছে জিনিসটা, ভালো লাগলে ইউ উইল জয়েন, আদারওয়াইজ জাস্ট লিভ ইট। তো কলকাতা আমার যে শোটা হয়েছিল, তো ওখানে ও জয়েন করেছে, দেখলো, জাস্ট দেখলো, ওয়াচ করলো সবকিছু, গ্রুমিং থেকে নিয়ে ইচ এন্ড এভরিথিং, অডিশন এভরিথিং। দেখার পর একটু হিম্মত নিয়ে বলছে কি চলো আরজু হাম করতে হ্যাঁ। তারপরে আমরা কাজ স্টার্ট করেছি। আজকে হয়ে গেছে রাইজিং স্টার সিজন 7, যেটা আমি কলকাতাতে করতে যাচ্ছি মান্থ অফ মে। ভেবেছি মান্থ অফ মেতে আমি নামাবো সিজন 7টা। তো সিজন 7-এর আমার রাইজিং স্টার ফাউন্ডেশনের আমি নমিনি পেয়ে গেছি। সেই হলো যেটা আমি স্টেজে বলেছিলাম দাদা আপনাকে, তো আমার সিও স্যারকে আমি আমার দিয়ে দিয়েছি অলরেডি। সিজন 7টা আমার সিও নামাবে ওয়েল ম্যানেজ করে। অ্যান্ড ইভেন সিজন 6 টোটালি স্পন্সর কোথা থেকে আনতে হবে, কিভাবে মার্কেটিং করতে হবে, কাকে ক্রন কিভাবে দিতে হবে, ভালো দেব যাতে সবাই খুশি হোক। তো ওই সব টোটাল যা প্রাইজ আমরা দিয়েছি সবাইকে, তো টোটাল ম্যানেজ ও করেছে। ইভেন ও তো আপনি জানেন ও ফাইন্যান্স, মিউচুয়াল ফান্ড, ট্রেডিং এগুলোকে নিয়ে সবকিছু করে। তা ইভেন তারপরে দেখলো কি চলো একটু মানে রাইজিং স্টার ফাউন্ডেশনকে ফাইন্যান্স দিক থেকে হেল্প করা যায়, তো ওর ফাইন্যান্স গ্রুপ আমাকে ওইভাবেও সাপোর্টিং করেছে। সো আমি ডিসাইড করে নিয়েছিলাম, আমার মেয়েও ডিসাইড করেছিল, আমার বোর্ড মেম্বার অল আর এগ্রি কি একে আমি দিয়ে দিই আমার নমিনেশন। তো একটা ভালোর হাতে একটা ভালো লোক, ভালো মানুষ, ভালো ছেলে, যাকে আমি দিয়ে দিয়েছি। আর যতদিন আমি বেঁচে থাকবো আমি পাশে আছি, থাকবো, গাইড করব, আপনাদের মতন মানুষ আমার পাশে থাকবেন, এটাকে আমি চাই একটা সবাই মিলে আমরা এগিয়ে নিয়ে যাই। আই হোপ কি আদিত্য আমার সিও রাইজিং স্টার ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যাবে, ও পারবে। Yes. ওই যে গুরুজনদের একটা ব্যাপার থাকে না, ওই আমরা শুনি যে একটা ভাত টিপলে হলো কি হাড়ির ক্যারেক্টার বোঝা যায়, বোঝা যায়, রাইট। প্রথম থেকে শেষ, এবার ওর সম্বন্ধে বলি। প্রথম থেকে শেষ ও খুব নজর কাটছিল মানুষের, খুব নজর কাটছিলিস তুই। মানে অন্যদিকে তুই যখনই সামনাসামনি আসছিলিস তোর দিকে ফোকাস যাচ্ছিল সবার। কার যাচ্ছিল আমি জানি না, আমাদের দুজনের যাচ্ছিল। কারণ আমি যেহেতু সারা পশ্চিমবঙ্গের ফ্যাশন ইন্ডাস্ট্রির ছেলে মেয়েদেরকে আমি তাদেরকে আমাকে ম্যাক্সিমাম মানুষ বাবা বলে ডাকে, ওকে মা বলে ডাকে। তো সেই নজরকে আমি সবসময় একটা বাবা ব্যাপার, একটা ছেলে ব্যাপার তোর মধ্যে দেখতে পাচ্ছিলাম। আমি বলছিলাম যে সোনাইটা যদি এরকম করতে পারতো। সবাই চায় যে তার ছেলে তার সাবজেক্টটাকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু এদের এখনকার ছেলে মেয়েদের লাইফস্টাইল, চিন্তা ভাবনা সবই একটু অন্যরকম। ওরা আমাদের যত প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে, যে দুদিন প্রোগ্রাম আমার হয় সেই প্রোগ্রামে ওরা গিয়ে প্রোগ্রামের শান তৈরি করে দেয়, কিন্তু প্রোগ্রামে হেল্প করা এটা আমি আমার বাচ্চাদের থেকে খুব একটা পাই না।
কারণ ওদের লাইফস্টাইল, ওদের ব্যস্ততা, আমার একদম, মেয়ে একদম, একটা all are busy, হ্যাঁ। একটা যেহেতু পড়াশোনা আছে, লাইফ পড়াশোনা না, এখন আর পড়াশোনা নেই, এখন আমার ছেলে একজন ক্রিকেটার প্লাস ব্যবসা আছে, মেয়ে একটা এই মুহূর্তে ইন্টারন্যাশনাল একটা ফিগারও, আচ্ছা, তো সেই সব নিয়ে সবাই খুব ব্যস্ত। বাট সেই দিনকে সব থেকে ভালো একটা বড় জিনিস যেটা আমাকে প্রচন্ড টাচ করেছে সেটা হলো বাড়ি আসার যে চিন্তাটা সবারই থাকে। আমাদের রাত্রিবেলা 2:05 ট্রেন, বারবারই খালি এবার আমাদের বাড়ি থেকে বারবার মেসেজ যাচ্ছে Message যাচ্ছে। যে দাদা ট্রেন কিন্তু লেট, মেসেজও আসছে ট্রেন লেট। একটা টেনশন করছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতে 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 করতেই তারপরে আমরা ওই অনির্বাণ মনে ছিল, অনির্বাণ বলল দাদা আমাদের গাড়িতে তো দুজন যেতে পারবে, তুমি আর বৌদি কি আমাদের সাথে যাবে? মানে তারা আমাকে এই জন্য বলতে সাহস পাচ্ছিল না। আমরা হয়তো সবার সাথে খুবই ফ্রি ভাবেই মিশি, কিন্তু উল্টো দিকের মানুষ তো এটা ভাবতেই পারে যে জেডিদাদের মতো মানুষ আমাদের সাথে যাবে কেন। বাট আমি কখনোই সেরকম নই, আমরা কখনো সেরকম নই, আমরা সবার সাথে মিশি, সবার সাথে হই হুল্লো করি, মজা করি। যখন সবকিছু এবার যাওয়ার ব্যাপার একটা চলছে, ও আমাকে গাড়ি দিল, আমি স্টেশন থেকে ইয়ে নিয়ে এলাম, কি বলে লাগেজ নিয়ে এলাম, নিয়ে আসার পরে ও আমাদেরকে একটা সিঙ্গেল গাড়িতে একা পাঠালো। এটা একটা অনেক বড় সাবজেক্ট ছিল আমাদের কাছে। তারপরে ওই ক্লান্তির পর জানি না, মানে আমার নিজের গ্রেডটা নিজের কাছে অনেকটা হাই ছিল, সেটা আমি অনেক নামিয়ে ফেলেছি সেই দিনকের পর থেকে। আমরা যতক্ষণ না গাড়িতে উঠেছি ওনারা ততক্ষণ ওই ক্লান্তি নিয়ে ওখানে দাঁড়িয়েছিলেন। আমরা এত বড় মানুষও নই, বাট রিয়েলি এটার জন্য এই দেখুন, yes, I see. রিয়েলি মানে আমি আমার দেবতাকে আমি একটাই কথা বলতে বলতে আসছিলাম যে ভগবান অনেক দূর যাব আমরা একসঙ্গে। আমি কিন্তু একসঙ্গে করে নিয়েছি, একদম একদম, কারণ আমার একটা স্বপ্ন, এই যে আজকে 13 বছরে 2 কোটি টাকা আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে খরচা করেছি। এখানে তো সবাই কামাতে আসি আমরা, কিন্তু এই যে ব্যাক অফিস চালানোটাই সব থেকে বড় জিনিস। তো এই যে আমি ব্যাক অফিস চালাচ্ছি, এই যে যেখানে যা প্রবলেম হচ্ছে, থানা পুলিশ মারামারি কাটাকাটি, এ ওকে এই করেছে, এ ওকে ওই করেছে, এ পয়সা দেয়নি, ও পয়সা নিয়েছে, কাজ করছে না, সারাদিন এই করে আমার টাইম কেটে যায় নিজের ব্যস্ততার মধ্যে। মানে আপনি যদি আমার ফোনটা দেখেন না, মানে আপনার মনে হবে যে এই লোকটা কি করে বেঁচে আছে এত লোকের প্রবলেম সলভ করতে করতে। সত্যি বলছি, যেন একটা কোথায় যেন একটা আশার আলো লাগলো যে এবার ভালো কিছু ফ্যাশন ইন্ডাস্ট্রিতে হবে। সত্যি বলছি। আর যেটা আপনি বললেন যে মানুষকে পুরোপুরি খুশি করা যায় না, সেদিনকে যারা এসে আমাকে কমপ্লেন করেছে, আমি বললাম ভালো কি পেয়েছি সেখান থেকে সেটা বল, ভালোটা কি পেয়েছি। তারা যখন আমি ওখানে বসে আছি, তারা আমাকে ওখানে এসেও কমপ্লেন করেছে, দাদা বললাম ভালোটা কি পেয়েছিস বল, সবটা ভালো পেয়েছিস। বললাম এটুকু, ওই ভালোটার কাছে কম না বেশি? না কম। বললাম কন্টিনিউ কর, কলকাতা গিয়ে কথা হবে। এটা হলো একটা এক্সপিরিয়েন্স। মানুষ যদি আপনার পাশে থাকে না, जैसे बोलते हैं ना घर में बुजुर्ग आदमी भले बेड में सोए हैं, Yes. उनका सांस, उनका रूह, उनका आशीर्वाद अगर हमारे माथे पे है ना, तो आपका हिम्मत बना रहता है। एकदम। ठीक उसी तरह से मैं बोलना चाहूंगी जेडीदा जैसे और भी लोग जो हमारे साथ है, जैसे मैं बोलूंगी अनिर्बाण सामंतदा, उनाके আমাদের ওই পুজোর সময় আমরা একটা চ্যারিটি কাজ করি, মানে যেহেতু রাইজিং স্টার ফাউন্ডেশন একটা হয়ে গেছে আমাদের এনজিও, তো আমরা পুজোর সময় ওরই ডিসিশন कि आजू चलो कुछ दिल से करते हैं हम लोग, जो भी नीडी पिपल्स है তাদেরকে জামা কাপড় দেওয়া, মানে এগুলো আমরা একটা চেষ্টা করলাম ফার্স্ট টাইম। তো আমরা ওখানে কোন সা আশ্রম থা, ভারত সেবা, হ্যাঁ আমরা প্লেস চয়েস করলাম ভারত সেবা আশ্রম। তো কাকে ডাকবো একটা ভালো মানুষ দরকার, তখন আমরা অনির্বাণ দা আমাদের সাথে জুড়েছিলেন। তো ওনাকে বললাম স্যার আপনি আমাদের সাথে থাকুন, আমাদের এটা ভালো একটা কাজ করতে যাচ্ছি। মানে উনি জাস্ট বললাম, মানে কোনো কিছু নেই আমি কিভাবে আসবো কিভাবে যাব কিচ্ছু না। তো এটার জন্য অনির্বাণ দা যদি আপনি আমার লাইভ দেখছেন, মানে যেভাবে উনি জুড়েছেন, এসে এন্ড অফ দ্য প্রোগ্রাম পুরো সুন্দরভাবে গুছিয়ে উনি গেছেন। তারপরে আমি সেদিনই ওনাকে বলে দিয়েছিলাম আমার সিজন 6-এ কিন্তু আপনাকে অ্যাজ এ চিফ গেস্ট আসতে হবে স্যার, আপনি প্লিজ আসবেন, ভালো মন্দ যতটা পারবো দেখবো আপনাকে। তো জাস্ট আমার কথা উনি রেখেছেন অ্যাজ এ চিফ গেস্ট, মানে 4টা বলেছেন, উনি 1 ঘন্টা আগে এসে যান। উনি কিন্তু টাইম খুব পাঞ্চুয়ালিটি, জাস্ট লাইক ইউ।
ওকে, তো ঠিক টাইমে উনি এসে গেছেন, একটু আগে চলে গেছেন, ওনার অনেক দূর বাড়ি, একটু ইন্টেরিয়ার বাগনারে থাকেন, কলকাতা মনে হয় নেক্সট ডে অফিস ছিল ওনার। তো থ্যাংক ইউ অনির্বাণ দা, আপনি যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। তো ওই হয় না কি পাশে আপনার একটা হাত থাকলে, আমরাও চাই যে দিদার হাত, ম্যাডামের হাত আমাদের পাশে থাকুক, আর এটা এই বলেंगे है ना आदि। Obviously, जैसे आप लोग सपोर्ट किए मतलब जिस तरह से इतना रात तक मतलब তুমি বাংলা ভালো বলো, বাংলা ভালো। मैम तो थी वो सप्तमी बनर्जी मैम, वो तो मतलब अपना जजमेंट को लेके कांप रही थी, मतलब जैसा जैसा वेदर था। হ্যাঁ অ্যাকচুয়ালি ওয়েদারের জন্য মানে ঠান্ডা, কিন্তু ও অনেকবার বলেছে ম্যামকে, সপ্তমী ম্যাম আপনি যান, আরো 4টা জাজ আছে, আপনার শরীরটা ভালো লাগছে না, ওটাও hats up বাট আমি দেবো, আমি হ্যান্ডস আপ সপ্তমী ম্যাম কি উনি মানে শরীরটা খারাপ লাগছে কিন্তু এন্ড অফ দ্য শো অবধি উনি কিন্তু বসেছিলেন। তো এগুলো হয় কি ভালোবাসা, নিজের রেসপন্সিবিলিটি, আমাকে একজন ডেকেছে আমি ওই জিনিসটাকে কমপ্লিট করব, তো এটাই একটা ডেডিকেট থাকে মানুষের মধ্যে। তো থ্যাংক ইউ অল মাই জাজেস एंड अक्षित भैया के बारे में बोलूंगी, हमारे जो अक्षित दा আছে एंड जब से मैं फैशन शो कर रही हूँ तब से वो मेरे साथ जुड़े हैं। सो अक्षित भैया एज ए ग्रूमर মানে এজ এ জাজমেন্ট আমার শোটাকে কিভাবে চালাবো, মানে মানে সাজেশন, আমরা সবসময় কনভারসেশনে আমরা কথা বলতাম, রাত্রে 10টা 10:30 11টা এইভাবে আমরা কথা বলে নিয়ে জিনিসটাকে এগিয়ে নিয়ে গেছি। অ্যান্ড অল মাই বোর্ড মেম্বার তো আমি হ্যান্ডস আপ করি ওনার ফ্যামিলিদেরকে, মানে 18 19 20 দাদা আপনি ভাববেন না, মানে হাজবেন্ডরা এসে ছেড়ে দিয়ে যাচ্ছে, আরজু ম্যাম কে পাস যাও বহুত সারা কাম है ম্যাম কি করব, মানে রাত্রে 1টা 2টো অবধি হাজবেন্ডরা এসে ওয়াইফদেরকে নিয়ে যাচ্ছে স্পট থেকে, মানে অতটা সাপোর্টিং, মানে আমি নিজেও ভাবিনি যে সবাই আমাকে অতটা সাপোর্ট করবে। তো শোটাকে একটাই টার্গেট ছিল সাকসেস করতে হবে, তো ওটা নিয়ে আমার ফার্স্ট অফ অল থ্যাঙ্কস মাই অল বোর্ড মেম্বার। আর যখনই যেভাবে আমি বাচ্চাদেরকে ডেকেছি, ছোট্ট একটা একাডেমি আছে খড়গপুরে, প্যারেন্টসরাও মানে সব কাজ ছেড়ে এসে যায়, ম্যাম আজকে ক্লাস হবে, আজকে এখানে আছে কালকে ওখানে আছে, মানে প্যারেন্টস সাপোর্টিং ইজ যেটা খুব দরকার পড়ে। যে কজন প্যারেন্টস আমার ফোন নাম্বার নিয়েছে, যারা আমাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করেছে, তারা শুধু আপনারই প্রশংসা করেছে। মানে আমি একজনকে বললাম, আরে কিছু তো খারাপ বলুন, কিছু তো খারাপ ওনার আছে, বলছে ম্যামের থেকে এখনো কিছু খারাপ পাইনি। আমি আপনাকে লেখাটা দেখাচ্ছি, Oh God! ঠিক আছে? মানে আমি বললাম একটা মানুষের সবকিছু ভালো থাকতে ভালো পারে না, থাকে না, একদম। আইলাম একটা মানুষের সবকিছু ভালো থাকলে না আবার একটা সমস্যা আছে, কি বলুন তো, তাদের আবার ওপরেও নাকি দরকার পড়ে। তাড়াতাড়ি ডেকে নেয়। বাবা, मैं সব तो- ভালো থাকার দরকার নেই। इसीलिए तो शायद कब बुलावा आ जाए কখন ডেকে নেবে উপরওয়ালা জানি না, क्योंकि জানি মৃত্যু তো হবে আজ না কাল। না না, ওই জন্য মাঝে মাঝে একটুখানি আমি মাঝে মাঝে একটু শতানি বাতানি করি। না পাপ পুণ্য কি জিনিস আমি জানি না, তবে ভালো 50% খারাপ 50% রাখতে হয়। তা না হলেই উনি ওপরে ডেকে নেবে আমার। ওই জন্য ডেকে নেবে আমাকে কখন আমি জানি না, ওই জন্য ভাই নিজের নমিনেশন আমি করে নিয়েছি রাইজিং স্টার ফাউন্ডেশনে। সো যারা যারা লাইভ দেখছো, এরপর থেকে আমার ফাউন্ডার রাইজিং স্টারের আদিত্য কুমার দাস, তাকে এটা আমি কিন্তু দিয়ে একদমই দিয়েছি। ঠিক না, ফাউন্ডার কিন্তু ফাউন্ডারই থাকে। ইয়েস, এটা ঘটনা। আগের দিন এই একটা ল্যাঙ্গুয়েজেটিক প্রবলেম ওখানে আপনার হয়েছিল, যে ফাউন্ডার আপনি সারা জীবন আপনার নামটাই খোদাই থাকবে, আপনার পরবর্তী প্রজন্ম হিসাবে ও আপনার এই পরম্পরাটাকে এগিয়ে নিয়ে যাবে, চলুন আমি এটাকে অ্যাকসেপ্ট করলাম, এটাকে এগিয়ে নিয়ে যাবে, এটাই হয়। ইয়েস ইয়েস। বাট যদি সবকিছু ঠিকঠাক থাকে, ভালো কাজ সবাই দেখতে চায়, ভালো কাজ সবাই নিতে চায়, যেটা আমি শুনলাম আপনি আগের দিন যেটা বললেন, কেউ মনে রাখেনি, আমি মনে রেখেছি, আপনি ধনধান্যতে করবেন প্রোগ্রামটা, ইয়েস। ঠিক আছে? ওটা আমার কাছে ভীষণ ফেভারিট একটা জায়গা। আমি এখনো অবধি 3 থেকে 4 বার টার্গেট নিয়েছি ধনধান্যে প্রোগ্রাম করব বলে, বাট আমি যে টাইপের প্রোগ্রাম করি সেখানে আমার এই 2000 মানুষ নিয়ে হবে না। হবে না প্লিজ, মানে আপনার ক্রাউডটা একটু বেশি। আমার ক্রাউড যেহেতু বেশি হয়, মানে কলকাতার, মানে এখনো অবধি এটা ভগবানের আশীর্বাদ যে জেডি স্যারের প্রোগ্রাম মানে হচ্ছে সারা কলকাতা একটা বেশ হালচাল তৈরি হয়। কারণ আমার মেন টার্গেটটা, আমি হতে পারি বুড়ো কিন্তু আমি ইয়াং জেনারেশনকে টার্গেট করতে খুব ভালো পারি। ইয়াং জেনারেশন কো ভি তো চাইয়ে না একটা, মানে কি বলে ফাদার, কি জিনিসটাকে কে টেনে নিয়ে যাবে। তো না, এরকম প্রথম কথা হচ্ছে উনি যে প্রথমে কথাটা বললেন যে বুড়ো, একদমই না, ওই বুড়ো কথাটাই শব্দটাই সরে যাবে ওনার লুকস আর পার্সোনালিটি দেখলে। ডেফিনেটলি এজ লেস হয়ে যাবে, এজ যতগুলো আছে জাস্ট এই 2 ডিজিটস নাম্বার ওগুলো লেস হতে থেকে যাবে, কারণ ওনার পার্সোনালিটি আই বলে।
কারণ ইয়াং জেনারেশনটাকে আমি যেটা করি, এই যে কলকাতার বসন্ত উৎসবটা আস্তে 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 যেভাবে হিট করেছে, বা এখন মানুষ অপেক্ষা করে যে বসন্ত উৎসব কবে হবে। আমি এখনো ডেট অ্যানাউন্স করিনি, কিন্তু মানুষ আন্দাজ করে নিচ্ছে যে ওই দুদিনের মধ্যে একদিন হবে। একদিন হবে। এটা নিয়ে একটা কলকাতায় এটা মনে চলছে। হয় আপনার ওই হোলি টাইমে হয়, তাই না, তো? দোলের ঠিক দোলে। মানে দোলের আগের সপ্তাহে আচ্ছা। দোল হচ্ছে যে সপ্তাহে যে কোনো দিন, তার আগের শনি আর রবি এই দুদিন করি। আচ্ছা আচ্ছা, মানে 2 days। 2 days। Okay. আগে শুধুমাত্র একদিন করতাম রবিবার, বাট লাস্ট 2 বছর ধরে 24-25 2 বছর যেটা হলো, কলকাতা পুলিশ আমাকে পারমিশনের জন্য একটা সমস্যা করছিল, বলছিল যে আপনার যে গ্যাদারিং বাড়ছে তাতে আমরা ভোটের জন্য পুলিশ তো কম থাকে, তো তারপরে ভোট থাকে প্লাস ওই আইপিএল থাকে, যে কারণে আমরা পুলিশ আমাদের কম আছে। আর যেহেতু পুরো ইয়াং জেনারেশন আর মেয়ে ভর্তি, সেই তো আমরা আপনাকে 2 দিন করলে তবেই আমরা আপনাকে ছাড়পত্র দিতে পারি। বললাম, 2 দিন করতে কার না ভালো লাগে। সত্যি কথা বলতে 4 ঘন্টার জন্য সারা বছর দৌড়তে হয়। যখন 2 দিন হয়েছে না, সব থেকে বেশি আমার টেনশনটা থাকে, টেনশন থাকে। কারণ ওই যে রাত্রিবেলা সারা রাত মালটা পড়ে থাকে তার টেনশন, আগের দিন রাত্রিবেলার টেনশন, পরের দিন মালটা খুলে নিয়ে যাওয়ার টেনশন। ওপেন এয়ারে তো অনেক সমস্যা, অনেক সমস্যা, অনেক সমস্যা থাকে। ওপেন এয়ারে তো অনেক সমস্যা বেশি। মানে যেমন এই বছরই হয়েছে একটা 1,77,000 টাকা দামের মিক্সার, আচ্ছা, ওদের সাপোর্টিং থাকে, সাপোর্টিং একটা মাল পাওয়া যাচ্ছিল না, সাপোর্টিং পাওয়া যাচ্ছিল না। তো এই যে টেনশনগুলো, এই টেনশনগুলো থাকে। বাট 2 দিনের প্রোগ্রাম না হলে যেভাবে আমরা মাঠটাকে সাজাই, ইউটিউবে কখনো দেখবেন কলকাতা বসন্ত উৎসব লিখবেন, 1 লাখ ভিডিও না, না, আমি বেরিয়ে যাবে। দেখেছি লাস্ট ইয়ার আপনি আমাকে ডেকেছিলেন, ডিউ টু সাম রিজন আমি আসতে পারিনি। আমাকেও বলেছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। invitation দিয়েছিল। ইনভিটেশন দিয়েছেন, তবে কিন্তু- এইটুকুনি বলছি ম্যাম, মানে আপনি একটা বছর, মানে আপনি বসে থাকা মানুষ নন, এটা আমি প্রথম দিন বুঝে গেছি সোমা বুটিকের ওখানে গিয়ে। আমিও ঠিক এরকম মানুষই সবসময় চাই। আপনি যদি ওখানে ঢোকেন, আপনি শেষ না করে বেরোতে পারবেন না, আর আপনার মনে হবে পরের বছর আবার কখন আসবে। শুধু দেখবেন মানুষ ওখানে পাগলের মতন আনন্দ করছে। না, আমি ফটো দেখেছিলাম, গ্রুপ আছে না আপনাদের, তো ফটোটা দেখেছি, তো মানে সত্যি খুব ভালো লেগেছিল। তো এবছর তো কুছ বলনা নেই হ্যাঁ, এবছর আমি আসছি আপনার। শুধু আসছি না, আমি এবছর চাইবো, আমি এবছর খুব সবার সামনেই বলছি, এবছর আমি চাই যে আপনি অ্যাজ এ গার্জিয়ান, যেমন আপনি কারুর কথার নিচে থাকার ব্যাপার একটা আপনার মধ্যে আছে, আমারও সেটা আছে, বাট আমি আবার কিরকম, আমিও তাই, আমার স্টাইলটা একটু অন্যরকম। যেমন আমি আমার বাড়ির মেয়েদের থেকে চা চাই, একটু চা খাওয়াবি রে, রুমা আমাকে একটু চা দেবে গো, এইটুকুনি। এটা স্টাইল। তো আমিও আমার যে টিম আছে, আমি আমার টিমকে প্রথম থেকেই দায়িত্বটা ভাগ করে দিই যে তোমাকে শুধু এইটুকুনি করতে হবে, এর বেশি তুমি কাউকে কিছু করবে না, তুমি এটা করবে, তুমি এটা করবে, তুমি এটা করবে। অনুষ্ঠানের দিন আমার কোনো দায়িত্ব থাকে না, অনুষ্ঠানের দিন আমার দায়িত্ব থাকে না। আমি 2টো সিকিউরিটি, আমাদের নিয়ম হচ্ছে, লালবাজার থেকে নিয়ম হচ্ছে আমাদের ফ্যামিলির 4 জনকে মিনিমাম 2টো সিকিউরিটি মেনটেন করতে হবে। 2টো সিকিউরিটি, প্রাইভেট সিকিউরিটি, 2টো পুলিশ দেবে, 2টো পুলিশ, 2টো প্রাইভেট সিকিউরিটি, আর আমার সঙ্গে একটা ঝাঁক থাকে। কারণ যেহেতু আমার সঙ্গে যারা যায় তারা একটা হাইলাইট হয়, হাইলাইট হয়, হ্যাঁ। আমি সবার মধ্যেখানে যাই। অর্গানাইজার, এটা অর্গানাইজারদেরকে বলছি, যারা অর্গানাইজার, যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট থাকে, সে যদি কাউকে গিয়ে বলে আপনার প্রোগ্রাম ভালো লাগছে তো, আপনি এনজয় করছেন তো, একটু দেখে নেবেন প্লিজ, তাহলে সেই মানুষটা অনেক বেশি আপ্লুত হয়, একদম রাইট। যেটা আমি ওনার থেকে পেয়েছি। আমিও ঠিক এই জিনিসটাই করি, যেখানে যেখানে ঝাঁক দেখি, 10 জন 8 জন 6 জন ঝাঁক দেখি, ঝাঁকের মধ্যে ঢুকে ইনস্ট্যান্ট ওদের সাথে একটা, মানে আমার টাইম থাকে পুরো 45 সেকেন্ড থেকে 1 মিনিট ম্যাক্সিমাম টাইম। তার মধ্যেই সবার সঙ্গে যাবো, ঝাপাঝপ ছবি তুলবো। 6-7 জন ফটোগ্রাফার আমার সাথে থাকে, ছবিটা তারা ঝপ করে ছবি তুললো। ওরা ওদের মতন সেলফি তুলছে, আমার দিকে এদিকে যেমন ছবি উঠছে, উঠলো, লাইভ ভিডিও হচ্ছে, পুরো প্রোগ্রামটা আমার লাইভ হয়। মানে আপনি বলছেন, আমি ওটাকে এমএস করছি, Yes. জিনিসটা কিভাবে মানে ঠিক আছে। আমি এবারে দেখতে পাবো।
এবছর একটা কথা আমি আপনাকে বলি, ইয়েস, আপনি আপনার মধ্যে আর একটা জিনিস নেই, আপনি কিন্তু ওখানে অ্যাঙ্কারকে খারাপভাবে নেবেন না, অ্যাঙ্কার ওখানে একটা পেমেন্ট নিয়েছে তো। না আমি দিদির একটু ওনার সম্বন্ধে না বলাটাই ভালো, আচ্ছা। কিন্তু হ্যাঁ উনি একটু But শরীরটাও খারাপ ছিল, খারাপ খুব ছিল। ভালোভাবে উনি চালিয়ে দিয়েছেন। না, এটা হচ্ছে কথা, আমার প্রোগ্রাম ভাই, অ্যাঙ্কার তো আছে, আমি এত কেন মাথা কামাবো, এই ব্যাপারটা থাকার কথা ছিল, এই ব্যাপারটা থাকার কথা ছিল, সেটাকে আপনি, আর সব থেকে বলতে কন্টিনিউ প্রতিটা জিনিস ম্যানেজ করা, এই ব্যাপারটাই আপনার থেকে আমি একটু জানবো, মানে এইটা একটু বলুন তো। জানি না, মানে আমি এটা বলছি, আমার মানে যখন থেকে আমি প্রোগ্রামটা করছি, মানে আমার মনে হয় না আমি যদি নিজে দাঁড়িয়ে আছি, আমি সবকিছু দেখতে পাচ্ছি, তো নিজে একটা মনে হয় না ভেতর থেকে ইয়েস আমি ঠিক করছি। আমার একটা বোর্ড মেম্বার আমিও দায়িত্ব দিয়ে দিই কি তোমার এটা কাজ, তুমি রেজিস্ট্রেশন দেখবে, তুমি মেকআপ আর্টিস্টকে দেখবে, তুমি প্রাইস ডিস্ট্রিবিউশনে থাকবে, তুমি বাচ্চাদের টিফিনের মধ্যে থাকবে, মানে ডিজাইনার আসবে, দুজনকে দিয়ে দিই, তাদের ভালো মন্দ যা লাগবে বা হেল্পিং হ্যান্ড তো ডিস্ট্রিবিউট করে দিই আমরা, কি মানে বোর্ড মেম্বার এ কাজে থাকবে, আমি নিজেকে ফ্রি রাখি, আমার জন্য দুজন রাখি নিজের সঙ্গে, কি কার যদি আমি এখানে ব্যস্ত আছি ওখানে দেখে একটু যা দেখে আয়, বা ভিজিটিং পারপাস পুরো একটা মানে পুরো মানে শোটাকে ভিজিটিং করার জন্য দুটো ছেলে রেখে দিই আমি, আমার ওটা আমার প্যারেন্টস গ্রুপ থেকে আসে, নিজের থেকে প্রতি বছর আমি কিন্তু কাউকে বাছি না একে লাগবে, কিন্তু ওই গ্রুমিং থেকে করতে করতে দেখি দুটো প্যারেন্টস বা তিনটে প্যারেন্টস আমি চলেই আসে যে ম্যাম আমি এই দিকটা দেখে নেবো, ওন ঠিক, इंटरेस्ट ঠিক, मैम ঠিক, ঠিক। स्टेजটা আপনাকে দেখতে হবে না, আমি দেখে নেবো, है कि नहीं? इस बार ऐसे ही हुआ था ना, আরহি দাস বলে একটা বাচ্চা মেয়ে আছে, তার মা বাবা মানে বেলদা থেকে, মানে তারা যেভাবে আমার সাথে দাঁড়ালো, ইভেন আমাদের বোর্ড মেম্বারে অনন্যা আছে কর, ওনার হাজবেন্ড বিশ্বজিৎ দা, মানে পুরো শোতে প্রথম থেকে মানে আদিত্যের সাথে যাওয়া, এই কাজ দাদা এটা করেছে, ইভেন এমনও হয়েছে উনি রেলে চাকরি করে নিজের ডিউটি টাইমও চেঞ্জ করে নিয়েছে। তো মানে এই যে সাপোর্টিং আমি যেভাবে পাই আমার বোর্ড মেম্বার, আমার প্যারেন্টস, আমার বাচ্চাদের কাছ থেকে, থ্যাঙ্কস, মানে এটা এটা একটা ভালোবাসা, আন্তরিক ভালোবাসা, যেটা আমি ফিল করে বলতে পারছি না, মানে কতটা কিভাবে বলবো সত্যিই আমি এটা তাই। বলতে পারছি না। তো এইভাবে করে নিয়ে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়াটাই আমার স্বপ্ন, আমার বাচ্চাদেরকে একটা জায়গা নিয়ে যাওয়ার স্বপ্ন। আমি এখান থেকে আর্নিং করতে আসিনি, হ্যাঁ একটা রেজিস্ট্রেশন করতে হয়, ওইটুকু করে দিই। ওইটুকু না নিলে না, না কাজের নিলে- সময় ঝুলিয়ে দেয়। হ্যাঁ ঝুলিয়ে দেয়, তারপরে তখন কেউ আসবেও না, মানে আমি এই জিনিসটা দেখেছি, ফ্রি করেও দেখেছি আমি, কিন্তু একটা এমনও আছে যাদের মধ্যে ট্যালেন্ট আছে, এটা আমি আজকে ওপেনলি বলতে চাইছিলাম না, কিন্তু একটা লাইভ চলছে আমি বলি, আমি এগেন বলছি, আমার সিজন 7-এ ফ্যাশন নিয়েও যাদের কাছে ট্যালেন্ট আছে, ইভেন আমার প্রত্যেকটা শোতে ট্যালেন্ট পারসন, তারা যদি আমি দেখি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা খারাপ, ফাইন্যান্সিয়ালি স্ট্রং নেই, আমি কিন্তু উইদাউট রেজিস্ট্রেশনও করাই, এটা আমি এখনো সিজন 7-এর জন্য বলছি। এমন নেই যে কেউ এসে বলে দিল আমার ফাইন্যান্সিয়ালি খুব খারাপ একটু করে দিন, আমি জানি মানুষ কি ধরনের হয়, আপনিও জানেন যেখানে আমরা 200-400 লোককে কাজ করি, আমার টিম বা আমি নিজে একটু দেখে নিই ইয়েস সিরিয়াসলি ও ওরকম ফাইন্যান্সিয়ালি প্রবলেম আছে কিনা, বাচ্চার ট্যালেন্ট আমি নিয়ে নিই, তারপর আমি আর দেখি না সেই বাচ্চাটাকে কিভাবে গ্রুমিং দেবো, কিভাবে এগিয়ে নিয়ে যাবো, ওটা আমি করি। ছোট্ট একটা এনজিও চালাই, আমাদের টাউন থানার এসপি ম্যাম আছে দেখলাম প্রতিভা উনি হালদার ম্যাম, এসেছিলেন, হ্যাঁ। তো উনি একটা স্কুল চালায় বাচ্চাদের, মানে একদম নিডি পিপল, রোড থেকে বাচ্চা তুলে নিয়ে আসেন উনি বাচ্চাদেরকে পড়ায়, মানে উনি মানে সাডেন ওনার সাথে আমার অ্যাটাচমেন্ট হলো, তো উনি বললেন ম্যাডাম আমি একটা স্কুল চালাই, আমি বললাম ম্যাম একদিন ভিজিট করবো, আমরা দুজনা মিলে বাচ্চাদের জন্য সামান্য কিছু একটা নিয়ে গেলাম, দেখলাম মানে যেভাবে উনি স্কুলটাকে চালাচ্ছেন, নিজের টাইমটা অত বিজি শিডিউল, 24 আওয়ার্স ওনার ডিউটি থাকে, একটা আইসিইউ, আরে বাবা। তো ওই যে টাইম দিয়ে অত সুন্দরভাবে মানে 50-60টা বাচ্চা আছে স্কুলে, ওই টাইমটা দিয়ে আমার মনে হলো না আমরাও জুড়ি ওনার সাথে, তো আমার যখন টাইম হয় আমি যাই, যতটা পারি বাচ্চাদেরকে আনন্দ করা, খুশি করা, দেওয়া, এগুলো মানে সাইড, এগুলো আমি বলতে চাই না, কিন্তু যেহেতু ম্যাম যে কাজটা করছে ওটা বলা উচিত, একদম উচিত। কি আমাদের এইসব আমাদের বিজি শিডিউল থেকেও আমরা এই যে যারা পাচ্ছে না কিছু, তাদেরকে দুটো ওয়ার্ড যে শেখাচ্ছে, নিজের নাম যে বাচ্চারা লিখতে পারছে, এটাই অনেক, এটাই অনেক। এটাই অনেক, এটা সবাই ভাবে না, তো এটাকে যদি আমাদের মতন লোকেরা আমরা যদি একটু ভাবি, তাহলে এরকম 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 লোক এগিয়ে আসবে। এগিয়ে আসবে। আর আমাদের তো পিএম স্যার, প্রাইম মিনিস্টার স্যার এটা নিয়ে বলছে পড়নে কা কোই উম্র নেই হতা হ্যায়, আর একদম। এটাকে নিয়ে আমরা চালিয়ে যাব,
এগিয়ে যাব, বাচ্চারা যতটাই এগিয়ে যাবে, সেই পুয়ার বাচ্চা হোক বড়রা, তো আমাদের কাছে যাদের টাকা আছে তারা তো করে নিচ্ছে, কিন্তু যারা এমনি ঘুরে বেড়াচ্ছে, নেই কিছু পড়াশোনার, তো ম্যাম যেটা করছে, হ্যান্ডস অফ ম্যাম, থ্যাংক ইউ। আমরা এইভাবে এবার এগিয়ে আদিত্যর যাবো। কাছে যাচ্ছি। আদিত্য, মানে এই বয়সটা হচ্ছে ওড়ার বয়স, এই বয়সটা ওড়ার বয়স, ঘোরার বয়স। আমারও ওই বয়সটা ছিল, যদিও আমাদের যুগটা অন্যরকম ছিল। তো আমি যেহেতু এখনকার ছেলে মেয়েদেরও বাবা, তো সেই হিসাব করে বলছি, তুই এই যে তোর অফিসের দায়িত্ব এবং তুই একটা এত বড় অর্গানাইজেশনের সাথে যুক্ত, এই ব্যাপারটা তুই কিভাবে ম্যানেজ করিস? ডেফিনেটলি বলতে গেলে আমি উড়া আর ঘোরা দুটোই করি, প্রথমেই বলে দিই। ভেরি গুড। শর্টকাট। আর বাকিটা আমি ম্যানেজ করতে জানি, কারণ ম্যানেজমেন্টটা আমি বাইরে বেরিয়ে শিখেছি, বই পড়ে শিখিনি। বই পড়ে যতটা শিখেছি সেটা বইয়ের মধ্যেই রয়েছে, সেটা বাইরে কি কাজে লেগেছে আমি জানি না, তবে ডেফিনেটলি এটা একটা মানুষের পরিবর্তন করায় বইয়ের যে চিন্তা ভাবনা যা আছে, কিন্তু বাইরের যে শিক্ষা জগৎ যেটা মানুষের কাছ থেকে পাওয়া যায়, সেটা ডেফিনেটলি বইয়ে লেখা থাকে না, কোনো পেজে খুঁজে পাবেন না, কোনো লাইব্রেরিতে খুঁজে পাবেন না, কোনো লেখকও লিখে দিতে পারবে না। আর ম্যানেজ করার কথা বলি, এরকম যদি ফাউন্ডার থাকে আর সাথে যদি জেদিদা থাকে, ব্যাস ম্যানেজমেন্ট কাকে বলে সেটা তো দেখতেই পাবেন আপনারা, পরবর্তী আরো সিজনস আসছে, আর করে নি, ব্যাস এইভাবেই চলছে। আর আচ্ছা, তুই যে প্রফেশনটার সঙ্গে জড়িত আছিস, সেই প্রফেশনটার সম্বন্ধে একটু বল। আমি যে প্রফেশন বলতে আমি অ্যাকাউন্টস, অডিটিং, ট্যাক্সেশনস এগুলো তো করেই থাকি। এইটা ছাড়া যেটা আমার বেসিক্যালি ইনভেস্টিং ফার্ম আছে, সেখানে আপনি যদি নমিনাল আপনার কাছে একটা অ্যামাউন্ট আছে যেটা আপনি ইনভেস্ট করতে চান, মানে ব্যাংকে পড়ে আছে বা আপনার কাছে আছে, যেটা আপনি চাইছেন যে গ্রো করতে, যে আমি সিম্পল উদাহরণ দিচ্ছি, আমার কাছে 1,00,000 টাকা আছে, আমি এটাকে গ্রো করব। 1,00,000-এ 0.5% ইন্টারেস্ট দেয় ব্যাংকে, 0.7% LIC-তে, এগুলোতে দিয়ে থাকে, তো ওই 500-700 টাকা। তো সেখানে আমার কোম্পানি আপনাকে 40% মান্থলি রিটার্ন দেয়, মানে আপনার ক্যাপিটাল যদি 1,00,000 টাকা হয়, সেখানে আমার কোম্পানি রিটার্ন দিচ্ছে আপনাকে 40,000 রুপিস, মানে 1,40,000 টাকা ইন এ মান্থ। In a লাগিয়ে দিন। month. রিস্ক ইজ মাই রেসপন্সিবিলিটিস, রয়েস আর লসেস ইজ মাই রেসপন্সিবিলিটিস, এটা আমি বলতে পারি। জেডিদা, এই 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 এজে অতটা মানে কনফিডেন্স আর লস নিজে নিয়ে, তো আজকেও কোন জায়গায় দাঁড়িয়ে আছে এটা কিন্তু আমরা ভাবতে পারি। তো এটা ইয়াং জেনারেশন জন্য অনেক বড় একটা লেসন, যে আপনারা যদি চেষ্টা, লগন, মেহনত अगर हमारे पास है तो हम कुछ भी कर सकते हैं। আজকে ও যেটা লাইভ বলছে, অবশ্যই ওই জিনিসে ও আছে। ইভেন আমি একটা ছোট্ট অ্যামাউন্ট দিয়ে ট্রাই করে দেখেছি কি ও যা বলছে ওটা হচ্ছে কিনা। তো আমি জুড়েছি, ইভেন আমার রাইজিং স্টার ফাউন্ডেশন থেকে অনেকজন জুড়ে আমরা দেখে নিয়েছি, ইয়েস ও যেটা বলছে ওটা আমরা পারছি। তো এটাকে এগিয়ে নিয়ে যাব আশা করি। আর আমাদের ভালোবাসা, আমাদের বিশেষ অলওয়েজ আমার শিওর সাথে থাকবে। তুমি যে লাইনটাকে নিয়ে এগিয়ে যাচ্ছ, এইভাবে এগিয়ে যাও, আরো এগিয়ে যাও। वो जितना आगे बढ़ेगा मेरा राइजिंग स्टार उतना आगे बढ़ेगा। है ना? तो প্রজেক্টের সাথে সবথেকে বড় কথা, যে কোনো প্রজেক্টে ফান্ড একটা সাবজেক্ট। একদম, অবভিয়াসলি উইদাউট ফান্ড নট পসিবল। এই যে আমি এই কথাটা বললাম, যে আমি লাস্ট 13 বছরে 2 কোটি টাকা খরচা করেছি, এটা কিন্তু আমি ভাবছি আমি নিজেকে খুব মহৎ, উল্টো দিকের লোক আমাকে কিন্তু গাধাই ভাবছে। আমিও যখন কোনো ইনভেস্টরের কাছে গেছি আমার এই প্রজেক্ট নিয়ে, আমার বেশি না, আমার তখন ডিমান্ড ছিল মাত্র 2 কোটি টাকার। আমার একটা ডিমান্ড ছিল যে 2 কোটি টাকা দিলে আমি এইটা করতে পারি, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফ্যাশন ইনস্টিটিউট নেই, আর ফ্যাশন ইনস্টিটিউট যেগুলো আছে সেগুলো কস্টলি। সেখানে বাবা মারা, এক হচ্ছে সবাই ভর্তি করাতে পারে না, ক্ষমতা থাকে না, আর 2 হচ্ছে ভরসা পায় না। একদম। বাট এটা ভগবানের অসীম আশীর্বাদ, মেয়েদের বাবারা, ছেলেদের বাবারা আমাকে ভরসা করে তার বাচ্চাকে ছাড়ে।
আমি যদি এই মুহূর্তে ফ্যাশন ইনস্টিটিউট তৈরি করি, আমি 1000 স্টুডেন্ট নিয়ে শুরু করব, Great. It's a great. 1000 স্টুডেন্ট great. নিয়ে শুরু করব। বাট আমি অনেকটা পিছিয়ে গেছি। আমার 2023 একটা ইনসিডেন্ট হয়েছিল। আজকে লাইভের পরে আপনার কাছে দেখবেন অনেক নেগেটিভ ফোনস আসবে আচ্ছা। আসবে তো সেই ফোনগুলো প্রতিটা প্রফেশনাই তো থাকে, জানেন তো, যে Negative, positive তাকে থাকে। নিচে নামানো। আমি একটাই কাজ দীর্ঘদিন ধরে করে আসছি, সেটা হলো যত অর্গানাইজার আছে সবার চোখ বুঝলে স্বপ্ন একটাই, জেডিদা হব। এটা আমার কাছে অনেক বড় পাওনা। যে আমাকে তার অনুষ্ঠানে ডাকে সেও ভাবে আমি জেডিদার মতন হব, আর যে আমাকে ডাকে না সেও ভাবে আমি জেডিদাকে দেখাবো আমিও করতে পারি। সাবজেক্ট কিন্তু জেডিদা। এই যে আমি একটা ফর্মা তৈরি করেছি, এই যে ফর্মাটা, এই ফর্মাটাতে সবাইকে আমি একটা কথা বলছি। আরজু ম্যামের কে এত বলার কারণ একটাই, যখন আমরা কোনো অনুষ্ঠান করি, প্রোগ্রাম করি, ফার্স্ট হচ্ছে তোমাকে একটা প্ল্যান তৈরি করতে হবে। আর সব সময় মার্কেট থেকে টাকা তুলেই খরচা করব, হবে না, সেটা হয় সব না। সময় হয় না। Not possible. তোমাকে পকেট থেকেও কিছু টাকা লাগাতে হবে। একদম। তার জন্য ফান্ড না থাকলে মাথুর ফিন্যান্স আছে, ঘরে আমাদের গয়না আছে সামান্য কিছু সবারই, সেইটুকুনি রেখেও প্রোগ্রাম শুরু করা যায়। একদম। শুরুটা যদি ভালো করে কেউ করতে পারে, যদি একটু সামান্য ইনভেস্টমেন্ট করা যায়, তাহলে সেখান থেকে রিটার্ন আসে। আর রিটার্ন আসার জন্য সব থেকে বড় একটা জিনিস আমি এখন অবধি মনে করি, সৎ চিন্তা। আপনার প্রোগ্রামের সাকসেস স্টোরি হচ্ছে কিন্তু সৎ চিন্তা ভাবনা। সৎ চিন্তা ভাবনা না থাকলে কোনো কিছু না এগোনো যায় না। আমি এই যে প্রতি বছর বসন্ত উৎসব করি, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, প্রতি বছর এই বসন্ত উৎসবে 5 লাখ টাকা খরচা হয়। আমি কিন্তু কারোর থেকে চারানা পয়সা পাই না, আমি নিজের ফান্ড দিয়ে এই বসন্ত উৎসব করি। এই বছর ভগবানের মতন একটা বাচ্চা, আমাদের এক ফ্যাশন ইন্ডাস্ট্রির এক ফটোগ্রাফার, তার বাবা আমাদের সামনে এগিয়ে আসে এবং আমাদেরকে 2 লাখ টাকা ফান্ড দেয়। Great. 2 লাখ টাকা ফান্ড দেয়। বাট আমার কাছে সব আছে। আমার কাছে এই যে স্পন্সরের কাছে গিয়ে আমি যে দৌড়বো, তার কাছে যাব, তার সঙ্গে কথা বলবো, যেহেতু আমার আলাদা ব্যবসা আছে, আমাকে 3টে জায়গা দেখতে হয়। সব থেকে বড় জিনিস যেটা দেখতে হয়, ফ্যাশন ইন্ডাস্ট্রির ক্যাচটা দেখতে হয়, ক্যাচাল দেখতে হয়। এবার এইটা করতে পারি বলেই কিন্তু আমার সেই সাহসটা সেই মনের ভেতর আছে যে আমি যদি আজ ফ্যাশন ইন্ডাস্ট্রি করি, আজ যদি আমি একটা ফ্যাশন ইনস্টিটিউট করি, তাহলে আমি মাসে 3-3.5 কোটি টাকা কালেকশন দিতে পারবো। 3-3.5 কোটি টাকা কালেকশন দিতে পারবো। আমি অনলি 40 থেকে 50 হাজার টাকার প্যাকেজ করব, 6 মাসের প্যাকেজ, 50 হাজার টাকার প্যাকেজ। আমি বড় বড় 2টো গ্রুপকে, কৈলান গ্রুপকে বলেছি, যারা বলেছি সবাই আমাকে অফার দিয়েছে যে আমাদের সাথে আপনি টাই আপ করুন, আমরা আপনাকে সব দিচ্ছি। এবং তারা হয়তো আমি ঘুরে আসার পরে তারা নিজেরাও চেষ্টা করেছে যে আমরা যদি এটা নিজেরা করি কি হতে নিজেরা পারে, করে নিই, yes. বাট তারা কিন্তু রেসপন্স পায়নি। কারণ গার্জিয়ানদের মনে একটাই ইন্ডাস্ট্রি সম্বন্ধে একটা ভীতি আছে। 80% গার্জিয়ানের কাছে এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে একটা ভীতি আছে। আর এই 80% গার্জিয়ানেরই বাচ্চারা ইন্টারেস্টেড। এই 80%টাকে আমরা 10% করতে পারবো, যে 10% মানুষ ভয়ে আসবে না, বাট 90% মানুষ ইন্ডাস্ট্রিতে আসবে। আমার ব্যাংক লোন, কোন কোম্পানি ব্যাংক লোন দেবে, এটা এই 50,000 টাকা বা 40,000 টাকার জন্য কোন কোম্পানি ব্যাংক লোন দেবে থেকে আরম্ভ করে সমস্ত প্রজেক্ট আমি রেডি করেছি, এবং
ওই যে বলে, মানে আমার এটা নিয়েই স্বপ্ন, আমার এটা নিয়ে স্বপ্ন। আমার ছেলে দাঁড়িয়ে গেছে, মেয়ে দাঁড়িয়ে গেছে, আমাদের বাড়িতে সবাই রোজগেরে। আমাদের তো ভগবানের আশীর্বাদে সেই ব্যাপারটা নেই। আমাদের একটা ইন্টারেস্ট যে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আজ নয় কাল, দেখুন সব ইন্ডাস্ট্রিতে একটা এডুকেশন আছে। যেমন আপনার মেয়ে যে প্রফেশনটায় গেছে সেটার জন্য ওকে একটা কোর্স করতে হবে, সব প্রফেশনে কোর্স করতে হয়, কিন্তু মডেল হওয়ার জন্য আজকের ডেটে কোর্স করতে হয় না, তাই তো? আমি মডেল, ব্যাস দাঁড়িয়ে পড়লাম ক্যামেরার সামনে। কিন্তু একটা মডেল হতে গেলে না অনেক কিছু লাগে। Yes. আমি যেটা ফিল করেছি, শুধু মানে বিউটিনেস ইজ নট ফ্যাক্টর, তার মধ্যে আপনাকে হাউ টু স্পিক, হাউ টু বডি ল্যাঙ্গুয়েজ, কিভাবে ওয়াক করবে, কিভাবে প্রেজেন্টেশন দেবে, তুমি কি ড্রেস পরলে তোমাকে ভালো লাগবে, পাবলিক অ্যাট্রাকশন, মানে পাবলিককে মানে নিজের মধ্যে অ্যাট্রাক্ট করা, কি মানে কিভাবে দাঁড়ালাম, কিভাবে বললাম, মানে অনেক কিছু আছে এটার মধ্যে। আমি যা 5 বছর ধরে দেখলাম, তো আমি বেশি আপনার মতন এক্সপিরিয়েন্স নেই, কিন্তু আমি দেখেছি এর মধ্যে অনেক কিছু আছে যেটা ট্রেনিং খুব দরকার। আর ইনস্টিটিউট, একাডেমি, ট্রেনিং ইনস্টিটিউট, তার সাথে একজন সিনিয়র পারসন Yes. যার নলেজ আছে, তো এটা খুবই দরকার। এটা যদি আমার ছেলেমেয়েরা পায় না, আমাদের বাচ্চারা, তাহলে ওটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। যেটা আমরা যদি সবাই মিলে, যারা যারা মানে অর্গানাইজেশন আমরা আছি এক একটা জায়গাতে, সব যেন আমি খড়গপুর থেকে আছি, আই এম এগ্রি কি যদি আপনার সাথে মিলে আমরা আমাদের বাচ্চাদেরকে একটা ভালো প্রোগ্রাম মানে প্ল্যাটফর্ম রেডি করকে দিয়ে सकते हैं, তো আমরা অলওয়েজ উইথ ইউ। কেন আমি চাই আমার এখান থেকে ছেলেমেয়েরা আপনি আমার প্ল্যাটফর্ম পাক। আপনি আজকে রাত্রিবেলা 15 মিনিট না 2 মিনিট সময় নিয়ে আমার মেয়ের প্রোফাইলটা একটু ঘাঁটবেন, ওকে ইনস্টাগ্রামটা। ওকে আপনি যা যা বলছেন, আপনি আমার মেয়ের মধ্যে কমপ্লিট সেই প্যাকেজটা পাবেন। যার কোনো ট্রেনিং নেই, যে শুধুমাত্র এ ঘর থেকে ও ঘরে যাওয়ার সময় কানে যাওয়া ভয়েস দিয়ে যার কেরিয়ার স্টার্ট হয়েছে। আমার মেয়ে জয়স্মিতা, মানে ও মানে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ওর কোনো ইন্টারেস্ট নেই। আমার বাবা হচ্ছে বিপ্লব দাশগুপ্ত, মানে বিশাল বড় সেলিব্রিটি একজন। তো আমি সারা জীবন ওই সেলিব্রিটি আলাদা কি হয় সেটা আমি জানতাম না। এই যে ঘরে বসে আছেন আপনি, এই ঘরে যত বাংলা সেলিব্রিটিরা আছেন, যেমন উৎপল দত্ত, মনোজ দত্ত, সন্তোষ দত্ত, সবাই এই ঘরে রিহার্সাল করেছে। আচ্ছা এই ঘরটা তখন ওপরে ইয়ে ছিল, অ্যাডভেস্টার ছিল, এই ঘরটায় তারা রিহার্সাল করতো। মানে ওই জেনারেশনটাকে আপনি টেনে নিয়ে যাচ্ছেন এখনো স্টিল নাও। আমার বাবাকে আমি দেখতাম তো, Right. ওটা আমার বিশ্বাস করুন কোনোদিন ইন্টারেস্টই ছিল না। আমার কোনো ইন্টারেস্টই ছিল না এই প্রফেশনে। বাট বিয়ের পরে আমার মিসেস এই যে মেকআপের ওপরে যে ওর একটা ভক্তি ছিল, ওই মেকআপটাকে ওকে প্রমোট করতে গিয়ে না আমি আস্তে করে এখানে ঢুকে বললাম। কখন ঢুকে পড়েছি আমি জানি না। আচ্ছা ফ্যামিলির মুখের হাসি দেখতে কে না চায়। আমার মিসেসকে প্রমোট করতে গিয়ে আমি একটা জায়গায় ঢুকে পড়লাম। ঢুকে পড়ে দেখলাম যে প্রত্যেকটা মানুষ আমার কাছে আসছে, আমাকে তার প্রবলেম বলছে, ফটোগ্রাফার আসছে, এবং আমারও জীবনের ক্যারিয়ার ফটোগ্রাফি দিয়ে শুরু। এই সব কিছু হতে 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 আজকে এই জায়গাটা তৈরি হয়ে গেছে। এই যে মানে বসন্ত উৎসবটা, এটা হচ্ছে একটা ব্রিজ বলি আমরা। ধরুন আমি প্রতিটা কলেজে কলেজে গিয়ে যেমন সরস্বতী পুজোর নিমন্ত্রণ করতাম বাচ্চাবেলায়, সেরকম প্রতিটা কলেজে কলেজে গিয়ে আমি ইনভাইট করি স্পেশাল ভাবে। ওকে কলেজের ইউনিয়ন রুমে যাওয়া, বাচ্চাদের সঙ্গে দেখা করা, বসন্ত উৎসবের নিমন্ত্রণ করা, এবং 90% জায়গায় বলে স্যার আমরা জানি তো বসন্ত উৎসব, আমরা যাই তো, আমার বন্ধু গেছিল, এবছর আমরা যাব। যে কারণেই প্রতি বছর আমার ভিড়টা না লাফিয়ে লাফিয়ে বাড়ে। লাফিয়ে আসছে, এক্সাইটমেন্ট থাকে সবার এবং মধ্যে। তারা এখানে এসে যখন ওই ক্যামেরাম্যানদের সামনে পড়ে, দারুণ দারুণ ছবি ওঠে, বাস তারা মডেলিং ইন্টারেস্টেড হয়ে যায়। সাথে যে প্ল্যাটফর্মটা আমি ওখানে দিই সবাইকে, আমি ওখানে একটা ওপেন এয়ার ফ্যাশন শো করি, আচ্ছা যেখানে যারা ওখানকার গেস্ট তারা ওখানে হাঁটে, বাট একবারই তাদের হাঁটতে দিই আমরা। তাদের সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়ায়, সবার কোমরে একটা করে ট্যাগ ঝোলাই, Tag, আচ্ছা। ট্যাগটা নিয়ে তারা উঠে ওখানে ওয়াক করে। এবং আমি ম্যাম আমরা দুজনে যেখান থেকে নাবে সেখানে আমরা হাত ধরে তাদেরকে নাবাই এবং তাদেরকে উইশ করি যে চেষ্টা করো আগামী দিনে এটাকে প্রফেশন তৈরি করার। কত মানুষ হাঁটতে পারে আপনাকে জিজ্ঞেস করছি, আন্দাজে বল। মানে সবাই চায় নিজেকে একটা স্টেজ, সে যে কোনো মানুষ হোক, যে কোনো ফিল্ডে আছে, আমি জানি না কে কি ফিল্ডে আছে,
কিন্তু স্টেজে এসে নিজেকে যদি চান্স পাই কি আমি একটু, সেটা ওয়াক হোক, সেটা স্পিচ হোক, যা কিছুতে, তো প্রত্যেকটা মানুষের একটা চাহিদা থাকে আমি স্টেজে দাঁড়াবো। তো সেটা আমার যদি ভিড় আপনার যদি 10,000 আছে, তো আমি তো ভাববো ওই 10,000 লোকই চাইবে আমাকে চান্স দেওয়া হোক। কিন্তু আপনি এবার কিভাবে চান্স দেন আপনি জানেন, আমি জানি না। 650 মানুষ লাইভ র্যাম শো করে, 650, মানে লাইন এরাম এরাম করে বেঁকে সেই কালীঘাটের মন্দিরের মতন লাইন চলে যায়, ঠিক আছে? মানুষ ধৈর্য ধরে অপেক্ষা করে, একজনের পরে একজনের পরে একজন আমার ওঠে, লাইনটা কবে আসবে? একজনের পর একজন ওঠে। সারা বছর অপেক্ষা করে থাকে তারা যে ওখানে বসন্ত উৎসবে ওই হাজার হাজার মানুষের সামনে। লাস্ট বছর আমাদের 3:40 গ্যাদারিং ছিল, আচ্ছা, 45,000। তার মানে আপনার এই বছরে আরো একটা গ্যাদারিং বাড়ছে রাইজিং স্টার ফাউন্ডেশনের ফ্যামিলি। একদম কেন? একদম। উই অলওয়েজ সাপোর্টেড ইউ। একদম, আপনার যা সাপোর্ট লাগবে আমি ওপেনলি বলছি, আমরা আছি, আপনি বলবেন। আই এম অলওয়েজ। না 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 না, আমার কিছু বলার নেই। আপনি দেখুন, আপনার মধ্যে একটা ব্যাপার আছে যেটা দেখলাম, আমি যেমন বাবা হতে চাই, আপনার মধ্যে একটা মা মা ব্যাপার আছে, আপনার মধ্যে একটা মা মা ব্যাপার আছে। সুতরাং এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ তৈরি করতে এসেছি। একদম। আমি আমার জীবনের, আমি সেদিনকে একজনকে বলছিলাম, ভাই একটা শখ আগে ছিল একটা মার্সিডিজ চড়বো, একটা মার্সিডিজ চড়বো। তা আমার মেয়ে বলছে, বাবা মার্সিডিজ নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি তোমায় মার্সিডিজ কিনে দেবো। এখন যে গাড়িটা চড়ি সেই গাড়িটা আমার মেয়েই ও দাদাকে গিফট করেছে, হ্যাঁ মার্সিডিজ কিনে দেবো। মার্সিডিজ করার স্বপ্ন উড়ে গেছে, এখন একটাই স্বপ্ন, কি না, ফ্যাশন ইন্ডাস্ট্রিজ অ্যাটলিস্ট আমাদের এখন মেম্বার 1,10,000, আচ্ছা, 1,10,000 মেম্বার, 1,000 জনকে তো প্রফেশনে দাঁড় করিয়ে দিয়ে যেতে পারবো প্রফেশনালি। প্রফেশনালি, ইয়েস। আমার মেয়ে কিচ্ছু করিনি, হয়তো পুণ্যের ফল, এত মানুষের জন্য এত কিছু করেছি, হয়তো পুণ্যের ফল। আমার মেয়ে আতিফ আসলাম, পাকিস্তানের সব থেকে বড় গায়ক, যে তার প্রোগ্রামের হোস্ট। ওকে। আমার মেয়ে সারা ওয়ার্ল্ড ঘুরে বেড়ায়। মুম্বাইতে এত আর্টিস্ট থাকতে, এত মডেল থাকতেও আমার মেয়ে কলকাতা থেকে মুম্বাই ফ্লাই করে, শুট করে, ওখান থেকে আরেকটা জায়গায় যায়, শুট করে, আবার 24 ঘন্টার মধ্যে রিটার্ন চলে আসে বাড়িতে। এটা ওর লাইফস্টাইল। হাঁটা চলা, চাল চলন, কথাবার্তা। কিন্তু বাড়িতে যখন আপনি তাকে দেখবেন, আন্টি ভালো আছো বলে টাস করে নমস্কার করবে। এটা হচ্ছে মানে কালচার। কালচার খুব ডিপেন্ড করে ফ্যামিলির উপরে, আমরা কিভাবে কি মানে নিজেকে মেনটেন কিভাবে করছি, ঘরে কিভাবে থাকছি, ছেলেমেয়েরা এটা খুব ওয়াচ করে, খুব ওয়াচ করে। আমি এটাই বলবো প্যারেন্টসদেরকে। মানে এখনকার প্যারেন্টসদেরকে আমি একটা জিনিস দেখেছি দাদা, মানে এই যে আমার শোতেও দেখেছি, ইভেন আমি যখন বাইরে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি, যেমন আপনার কোনো শো হচ্ছে আমি অ্যাসোসিয়েট হয়ে এলাম, বাচ্চা পারলো না, মাথা তো মেরে দিল, হ্যাঁ পারলি না, তোকে এমনি বলেছিলাম তুই এমনি করলি না। আমি কিন্তু এটা খুব ওয়াচ করি। তো আমার সাথে আমি বলেই দিই প্যারেন্টসদেরকে, প্লিজ বাচ্চাদেরকে নিজের মতন ছেড়ে দিন। আর আমি জানি বাচ্চাদেরকে আমি যতই শেখাবো, আই এম টকিং অ্যাবাউট কিডস, বড়দের না, কিডস যতই শেখাবো, কিন্তু ওরা স্টেজে যে আমি যা শিখেছি তার চেয়ে বেশি ভালো করে। একদম। কেন, ওরা ইনোসেন্ট, ওরা জানে না ওরা কি করছে, প্রাইজ পাবো, ক্রাউন পাবো, কি পাবো, কিচ্ছু ওরা মানে কিচ্ছু জানে না। ওরা জানে একটা স্টেজ পেয়েছি, নিজের মতন দেখবেন কি সুন্দরভাবে হাঁটবে, কি সুন্দরভাবে আসবে। সেটা তো তো আপনি দেখেছেন। হ্যাঁ, সত্যি এই তাই। জিনিসটা আমি দেখেছি। কিন্তু এটাই বলবো, বাচ্চাদেরকে কোনোদিনও মানে বেশি বলতে নেই, ওদের মধ্যে কি কোয়ালিটি আছে। আমার আমি মা কিন্তু বাবাদের- আপনার পুরো প্রোগ্রামটা প্রত্যেকটা ক্যান্ডিডেটের ভিডিও করেছি আমি, ওকে ওকে, প্রত্যেকটা ক্যান্ডিডেটের ভিডিও করেছি। আমি যেমন না ছোট ফোনে দেখতে পারি না, আমার হচ্ছে এই একটা বদ দোষ, আচ্ছা। আমি বড় স্ক্রিনে সেগুলোকে অ্যানালাইজ করি। কারণ বলছি না, আমার স্বপ্নটাই তো এইটা। মানে ওটা হচ্ছে মানে পুরো ভালোভাবে দেখবেন জিনিসটাকে পুরো আমি গুছিয়ে এই যে সুন্দরভাবে। হোয়াইট স্ক্রিনে আমি রেকর্ড করেছি কেন, আমি এখানে এসে ফুল স্ক্রিন Full করে screen করে। দেখব, ফুল স্ক্রিন করে দেখব। কারণ আমি যে জায়গাটাতে আছি সেই জায়গাতে সবার মেমোরিটা যদি আমি নিতে পারি, তবেই আমি ভবিষ্যতে ওই জায়গাটায় একটা ভালো কিছু করতে পারবো। ভালো কিছু করব মানে কি, এই যেটা আপনি বললেন যে ভালো গুরু দরকার, একদম ভালো গুরু must। দরকার। আমি কিন্তু বিগ জিরো, বাট আমি যদি ম্যামের পাশে দাঁড়িয়ে যাই, আমরা কিন্তু 10। জিরো সবাই Five fingers। জিরো ভ্যালু, কিন্তু জিরো যখন একটা ডিজিটের সামনে চলে যায় ব্যাস। পিছনে মানে সাইডে, জাস্ট ওই সাইডে গিয়ে পুরো সিচুয়েশনকে চেঞ্জ করে দেয়। একদম একদম, যেমন আমাদের বলেছিল না, মানে যখন আমাদেরকে
নেতাজিকে দিয়েছিল না, একটা জিরো শূন্য মানে জিরো নিয়ে একটা ডেফিনেশন বলতে। আচ্ছা, তো মানে ওটাকে নিয়ে উনি মানে সবাই ভাবলো কি হবে, একটা শূন্য, আমার ভাগ্য পড়লে একটা শূন্যকে নিয়ে তোমাকে ডিবেট করতে হবে, কিন্তু যদি শূন্যের ভ্যালু অনেক আছে, ওটাকে কোথায় লাগাবো, লেফটে দেবো না রাইটে দেবো, রাইটে দিলে তার ভ্যালু আলাদা, লেফটে দিলে তার ভ্যালু আলাদা। সো এটাই হলো, একই কথা বলবো, আপনারা এগিয়ে যান, আমরা পাশে আছি। আর একটা কথা বলবো, আমার গ্রুমার আছে, মানে আমার একাডেমিতে আমি একটা চেষ্টা করি দাদা, বলে দিচ্ছি, মানে আমার এখানে যারা 4-5টা উইনার হয়ে গেছে বাইরে বাইরে যে, মানে কলকাতাও শোতে এসে, তো আমি চেষ্টা করি আমার একাডেমির ছেলেমেয়েরা আমার এখানে কিডস গ্রুমার হিসাবে কাজ করুক, তারপরে ফিমেল গ্রুমার হয়। তো যেটা আমি চেষ্টা করি, আমার এখানে এখন আমার একাডেমিতে অনন্যা ঘোষ আছে, যে যখনই বলি অনন্যা আজকে ক্লাস হবে, ও কিন্তু বাই প্রফেশনাল গভর্নমেন্ট নার্স, তো চেষ্টা করে অনন্যাকে আমি চিনবো না? হ্যাঁ আপনি চেনেন, আমি দেখেছি আপনার এখানে এসছে। অনন্যার লাইভ এইখানে বসে হ্যাঁ, হয়েছিল। তো ও খুব সুন্দরভাবে যখনই টাইম পায় আমার এখানে আসে, কোনো কিছু চাহিদা নেই, কিচ্ছু নেই, বাচ্চাদেরকে যতটা ওর কোয়ালিটি আছে ওর মধ্যে যা আছে আমরা বেসিকটা চেষ্টা করি, তারপরে আমরা এখান থেকে গ্রুমার জাজেস ডাকি, ইভেন আকছিত থাকে, ও যতটা পারে আমাদেরকে দেয়। এবারে আপনার মতন ভালো একজন গুরু আমি পাচ্ছি, যে আমার সাথে থেকে আমার একটাই চাহিদা, আমার ছেলেমেয়েরা এগিয়ে যাক, প্রত্যেকটা ফিল্ডে আমার ছেলেমেয়েরা এগিয়ে যাক, আমি নিয়ে যাব উইদাউট এনি কিছু ভেবে না চিন্তা, আমি এটার জন্য খাটি। আমার চাকরি, আমার ফ্যামিলি, আমার বাচ্চা দেখার পর মেয়ের পিছনে বেশি খাটতে হয় না, উপরওয়ালাকে আশীর্বাদে ও ব্যাস, নিজে ব্যাস। সবকিছু করে নেয়, সবকিছু, ইভেন আমাকে মোটিভেট করে, আমি যেখানে মনে আর পারছি না, মাম্মি করো 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 হাম হ্যায় সাথ মে। তো আমার আগে যত পোস্টার এগুলো সবকিছু সার্টিফিকেট সব আমার মেয়ে বানাতো, তারপরে যখন থেকে এই জুড়েছে আমরা বাইরে কাউকে দিই না করতে, টোটালি এই করে। আমার একজন বান্ধবী আছে ঝাড়গ্রামে থাকে, আমি প্রথমেই বলেছি আমি ফাইন্যান্সিয়াল লোক, আমি কস্ট কাটিং বুঝি, কিভাবে আমার কস্ট কাটিং হবে, একদম। আমি সেভিংস বুঝি, ইনভেস্টমেন্ট বুঝি। তো মানে অত আর ভালোভাবে আমি ঠিক উল্টো, কিভাবে খরচা করবো, কি করে খরচা করবো। ও মানে অত ভালোভাবে দেয় না কি আরজু यहाँ কাটো, यहाँ ऐसे करना है, আরজু সেভিং करना है। ইভেন আমরা এই যে প্রোগ্রাম করি, ধরুন থ্যাঙ্কস অল মাই স্পন্সর, Yes. মানে আমি যখন যাই কোন বেশি এখন যাই না, মানে যার কাছে আছে ওনারা বলেন ম্যাম জব করেंगे সো আপ বলিয়েগা। তো আমার কিছু স্পন্সর আছে যারা ওনারা জানে আমি যখনই যাই, মানে যেভাবে হোক ওনারা যেভাবে আমার পাশে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়েছে, ঠিক, মানে আমার প্রত্যেকটা শোতে, আমি ছোট শো করছি বড় শো করছি, ওনারা কিন্তু আমার পাশে থাকে। থ্যাঙ্কস অল মাই স্পন্সর যারা আমাকে এইভাবে সাপোর্ট করে, উইদাউট স্পন্সর একটা শো না, না। খুব মুশকিল হয়। সো অল সবথেকে বড় গ্রুমার্স, কথা, আমি আমার मतलब বেস্ট ফ্রেন্ডকে আমি বলবো যে বিক্রম সিং ওনার নাম, ও মাই গড, আপনি দেখেছেন না আমার শোতে ছিলেন এবারে? বিক্রম সিংকে বলবো, যাকে না বললে না হাইলাইট করলে একদম বিলকুল বিলকুল, আর না একটা লাভ অফ টোকেনস আর নট হাইলাইট, উনি চায় না হাইলাইট হতে, কিন্তু সবথেকে বড় কথা উনি এত বড় একটা কোম্পানি জেনারেল ম্যানেজার, Yes. যেখানে ওনাকে চিফ গেস্ট ডাকে এবং জাস্ট পয়েন্ট অফ সেকেন্ড ফ্যালিস্টেশন হয়ে গেল, কমপ্লিট দ্য স্পিচ এন্ড কমপ্লিট দ্য ফর্মালিটিস, ব্যাস ওখান থেকে রিমুভ হয়ে যান উনি, ওখান থেকে চলে যান। কিন্তু ওই মানুষটা আমার ইনোগ্রেশনস থেকে नॉट ओनली इनोग्रेशन, हमारा पूरा शो जब से चल रहा है, শেষ অবধি हाँ हाँ शेष अब्दी, তো শেষ অবধি পুরোটা ছিল। তো এইভাবে যেভাবে সাপোর্ট করেছে, উই নেভার ফরগেট, एकदम एकदम नेवर। मतलब विक्रम सर आप जहां भी हैं, ये लाइव का लिंक मैं आपको दूंगी, मुझे पता है आप छुट्टी में हैं, हॉलीडे में हैं, सो आप अपनी फैमिली के साथ एंजॉय करिए, बट हमारे पास ওয়ার্ড নেই। দাদা একটাই কথা বলবো, বিক্রম স্যারের জন্য আমাদের কাছে ওয়ার্ড নেই। মানে শুধু গ্র্যান্ড ফিনালেতে না, তার আগে যখন থেকে জুড়েছি, 3 মাস আগে ওনার সাথে আমরা জুড়েছি ভাইয়া আদিত্য, তো প্রত্যেকটা জিনিস কিছু হলে স্যার থোড়া দেখ দিজিয়ে, তো সবকিছু দেখে নিল। ইভেন আমার কোনো স্পিচ রেডি হচ্ছে, আমাদের কোনো ফরম্যাট রেডি হচ্ছে, প্রোগ্রাম রেডি হচ্ছে, ইচ এন্ড এভরিথিং, সে রাত 2টো বলুন 1টা বলুন, উনি যেভাবে সাপোর্টিং এ ছিলেন, অত বিজি শিডিউলে এন্ড অফ দ্য প্রোগ্রাম অবধি আপনি দেখেছেন। একদম, তো একদম পুরো শেষ অবধি যেভাবে একজন जनरल मैनेजर, उनार नेक्स्ट डे ऑफिस, किंतु जिस तरह से आप और आपके आरबीएनएल के एमडी भी थे ना, तो नाम क्या था उनका, शंकर लाल जी, आप जिस तरह जुड़े थे, सो हमारे तरफ से
एक ही बात बोलूंगी, धन्यवाद, হ্যান্ডস আপ। আরেকজন আমার বন্ধু, আমি ওনার হাত থেকে উত্তর এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকজন আমার বন্ধু গেছিলেন, কিন্তু আমি ওনাকে না ফ্যালিসিটেশন করেছি, না আমি ওনাকে শুধু চোখ দেখেছি উনি আছেন। মানে অনেকবার চেষ্টা করলাম ওনাকে ডাকতে, তারপরে আদিত্যকে নিয়ে গেছে আনসারি জি। হ্যাঁ, উনি রেলের আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার। উনি সাঁতরাগাছি থেকে গেছিলেন, ছুটি নিয়ে চলে গেছিলেন শোয়ের জন্য। तो अंसारी जी, आप मेरा लाइव देख रहे हैं, तो अगर देख रहे हैं तो मैं तो लिंक भेज दूंगी। तो শুক্রিয়া, मैं आपको ফেলিসিটেশন नहीं कर पाई क्योंकि আমি ভাবলাম ডাকবো, উনি আমাকে ওখান থেকে হাত দেখিয়ে দিয়েছেন कि मैं हूँ, यू कैरी ऑन। तो एक बोलता नहीं इशारा में बात हो जाती है, तो उनसे मेरी हो गई थी। बाकी और भी बहुत सारे फैशन से लोग जुड़े, रोबिंदा बहुत कम समय में हमारे साथ कारा ग्रुप के जुड़े। सो ऑल ऑफ यू जो नहीं आ सके, जो आए, তো ভাস্কর স্যার উনিও ফ্যামিলির সাথে একটু ট্যুরে গেছিলেন, কিন্তু সকালে আর্লি মর্নিং আমাকে বিশেষ দিয়ে দিয়েছেন, আরজু অল দ্য বেস্ট ফর ইয়োর প্রোগ্রাম। বিটিআর স্যার, মানে সবাই, মানে অল, মানে অত ভালোবাসা পেয়ে আমি যে জিনিসটা করেছি। আর একটা আমি, এটা আমার प्लस पॉइंट या माइनस पॉइंट जानी ना, वो बेचारा वो भी मेरे साथ भूखा रह जाता है। मेरा शो में एक चीज होता है, हम 2 ORS पी के रह जाते हैं। আমি কিছু খাই না, কিচ্ছু খাই না, কিন্তু গড গিফট জানি না আমি মানে কোথা থেকে স্ট্রেংথ পাই। ও হাসছে কেন বলুন তো, আপনি কন্টিনিউ করুন তারপরে বলছি। হ্যাঁ, তো আমি আমার সিজন 1 থেকে নিয়ে সিজন 6 হলো, আমি শোয়ের দিন হয়তো সকালে যদি কোনো মেয়ে কোনো সময় খাইয়ে দিত বা কোনো বোর্ড মেম্বার কিছু খাচ্ছে দিয়ে দিল, ম্যাম একটু নিয়ে নিন, আদারওয়াইজ আমি তারপরে কিচ্ছু খাই না এন্ড অফ দ্য মাই শো। বাট স্ট্রেংথ অ্যান্ড পাওয়ার, গড ইজ গ্রেট। এই ব্যাপারটা আমি একটু বলি, এটা আমার মধ্যে একটা ধারণা তৈরি হয়েছিল। ছোটবেলা থেকে দেখতাম না যে মা উপোস করতো, তো বড় হয়ে এটা মনে হয়েছিল এই যে আমাদের যে সফলতাটা সেটা মায়ের ওই উপোসের ফল, একদম একদম এটা মনে হয়েছিল। তো আমি যখনই কোনো শো করি বা যখনই কোনো ইভেন্ট করি, সেই দিন সারাদিন আমি কিছু খাই না। আমিও খাই না, জানি না কেন এটা কিভাবে এসেছে না এসেছে। আজকে আমি একটা কথা বলবো আমার মায়ের জন্য। বাবা নেই, 2014 আমার বাবা এক্সপায়ার করেছেন, অ্যান্ড বাবার থেকে অ্যাটাচমেন্ট কম ছিল, বাট মা মানে আমার জিন্দগি, मेरी माँ मेरी जिंदगी है। सो मतलब मम्मी का आज, আমার মা খুব নেমাজ পড়তেন, দোয়া মানে প্রেয়ার করতেন। আমি বলতাম মম্মি ইতনা দোয়া क्यों मांगती है? बोलते अभी नहीं समझेगी, तू माँ बन तो समझेगी। তো আজকে আমার মা লাইভ আছে, আমি মাকে দেখতে এখানে কলকাতায় এসেছিলাম, ঠিক আছে, কিন্তু আমি যা আছি, আমার মা এখন উনি একটু অসুস্থ হয়েছে, কিন্তু প্রেয়ার করব গড থেকে ও মানে থাকুন, উনি একদম, থাকুন, একদম। আর এইভাবে আশীর্বাদ দিই। আজকে আমি যা আছি, যেভাবে আছি, আমার মায়ের জন্য আছি। ওনার আশীর্বাদ, ওটা ইভেন আমার দাদা এরা সবাই মানে খুব ভালোভাবে আমাকে, মানে কোনোদিনও কোনো জিনিসে বাধা দেয়নি, মানে এগিয়ে চলে গেছি। আর যেটা চেয়েছি, স্ট্রাগল হয় আমাকে জিনিসটাকে পাওয়ার জন্য, কিন্তু আমি ওই জিনিসটা আমার গোল, আমি এটা করব, তো একটু স্ট্রাগল নিয়ে কিন্তু আমি এটা পেয়ে যাই। তারপরে এখন কি হচ্ছে, অনেক সাপোর্টিং হ্যান্ড পেয়ে গেছি, তো সবাই সেইভাবে আমাকে এগিয়ে নিয়ে চলে যাচ্ছে, আমি এগিয়ে যাচ্ছি। शीश दुर्गा, शीश काली, शीश আরে নেই लक्ष्मी। নেই, ইতনা মত বলো, ইতনা মত বলো। এই হোনা হ্যায়। আর আজকে আমার হ্যান্ড মাই ডটার। আমি মেয়েদের সাপোর্ট করি এই একটাই কারণে, আমি ছোটবেলা থেকে আমার মাকে দেখে বড় হয়েছি, তো মানে আমার বাবার জগৎটা একরকম ছিল, আর আমার মাকে আমি দেখেছি। আমি যা কথা বলি, যা মানুষের জন্য যেটুকু করি, প্রত্যেকটা জিনিস আমি আমার মায়ের থেকে শিখেছি। এই ঘরেই বসে আছে, এখন নিচে বসে লাইভ দেখছে, যাওয়ার সময় আলাপ হবে আপনাদের সাথে। মানে সত্যি মা না থাকলে, বাবা না থাকলে মানুষের কাছে হয়তো কিছুই থাকে না। তবে বাবা একটা জায়গায়, কিন্তু মায়ের থেকে যে জিনিসটা আমরা পাই, সেটাই হয়তো অনেক কিছু। ডেফিনেটলি আমিও আমার লাইফে বাবার থেকে বেশি মাকেই পেয়েছি, তো এটা আমিও ফিল করেছি। দেখুন, ফ্যামিলি সাপোর্টিং ইজ মাস্ট। ইয়েস, প্রথম তো আমরা গ্রো করি ওখান থেকেই, তো যদি ফ্যামিলি সাপোর্ট না হয় না, তো মানে বাইরে যে ওপেনলি যেভাবে কাজ করবো কনফিডেন্স নিয়ে, ওই জিনিসটা পাওয়া যায় না। তো আমি সবসময় চেষ্টা করি উমেন্স পাওয়ারকে এগিয়ে নিয়ে Women's যাওয়া, power। উমেন্স পাওয়ার। আমি আপনার হ্যাশট্যাগ তৈরি করেছি, দেখেছেন? দেখেছি। দেখেছেন? তো ওটাই আমি বাকি যারা যারা লাইভ দেখছে, ফ্যামিলি যারা দেখছেন, হাজবেন্ডরা যারা দেখছেন, ভাই দাদা যারাই দেখছেন,
বাড়িতে মেয়েদেরকে আমরা চাই একটু এগিয়ে যাই আমরা, কিন্তু আমাদের বন্ধন মানে আমাদের মানে কি বলবো, মানে কি করতে হবে কি করতে নেই এটা আমরা খুব ভালোভাবে জানি। আর গাইডেন্স থাকেই আপনাদের মতো লোক, একদম, মা বাবা দাদা ভাই বোন। তো আমরা কিন্তু যার মধ্যে যে কোয়ালিটি আছে, আমি বুঝতে পারছি আজকে আমার মেয়ের মধ্যে কি কোয়ালিটি আছে। আমি চাইছিলাম আমার মেয়ে ডক্টর হোক, মানে আমাদের মানে এটা আমাদের চাহিদা। আমার মেয়ে যখন জন্ম হয়েছিল মানে ওনার দাদু বলেছিলেন ডাক্তার আসিফা বেগম। তো ক্লাস 5 অব্দি যখন পর্যন্ত আমার মেয়ের সেন্স ছিল না, নিজের নামের আগে কিন্তু বলতো ডাক্তার আসিফা বেগম। স্কুলে অ্যাটেন্ডেন্স দিত না, ডক্টর আসিফা বললেও অ্যাটেন্ডেন্স দিত। কিন্তু ক্লাস 10 পর আমার मेरे मोटिव चेंज হয়েছে। तो नहीं मम्मी हम डॉक्टर नहीं बनेंगे, आप बोलेंगे तो हम बन जाएंगे, बट क्या बनना है बेटा, तो हमको कॉमर्शियल पायलट में जाना है। টোটালি নিউ আমার জন্য ওই লাইনটা। সার্চ করলাম, মেয়ে সার্চ করলো, ও সার্চ করলো, সবাই সব দিক থেকে দেখে 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 তার যাই হোক একটা জায়গা খুঁজে পেলাম দিল্লিতে। এখন ওর অ্যাডমিশন অলরেডি করে এসে গেছি, ও ওই লাইনে যাচ্ছে। তো গাইডেন্স, বাচ্চাদেরকে একটু ফ্রিডম, গার্জিয়ান গাইডেন্স ইজ মাস্ট। একদম ওটা আমাদেরকে গাইড করব, মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাব। সবাই এগিয়ে যাক, ছেলেরাও এগিয়ে যাক, ছেলেরা তো অলরেডি এগিয়ে যাচ্ছে, কিন্তু মেয়েদেরকে ওই ফ্রিডমটা দেওয়া দরকার। একদম। তারপর ওরা ঠিক নিজেরা বুঝে নেবে, আমাদের দেখতে হবে না। এখনকার এখন ছেলেমেয়েরা- ডিজিটাল ইন্ডিয়া, বাচ্চাদের মাথা খুব, আমি এখন যা কিছু পারি না, মেয়ে ফাট করে মামি ऐसा नहीं একদম। ऐसा होगा, তখন মনে হয় আমি এখন অনেক কিছু শেখার আছে আমার লাইফে। সো এটাই বলবো দাদা, খুব ভালো লেগেছে, মানে অতটা ভালো লেগেছে। দিদি ভাই ওই প্যাকেটটা দাও না একটু, একটা ছোট্ট গিফট, গিফট বলবো না, মুখ মিষ্টি, যেটা না করা যায় না, ঠিক আছে। তো স্যারের জন্য আদি এটা পুরো Thank Late you very wishes much. for Christmas and Yes. advance wishes for Happy New Year. থ্যাংক ইউ ভেরি মাচ। মানে এটা আমি তো পাবো না, আমার মেয়েই খেয়ে নেবে। It's okay. যাই হোক, আমাদের লাইভটা শেষ করতে হবে, একটু মনে হ্যাঁ। ধর এটা আমাদের লাইভটা 8-10 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আচ্ছা, আমরা কি এখানে কিছু মিস করছি? বসুন। সেটা হলো মানুষ সমস্ত সবকিছু সফল, আমরা নেগেটিভ আলোচনা করব না, বাট সব পজিটিভের পেছনে না কোনো একটা পেছনে টেনে ধরার ব্যাপার থাকে। আপনার কি সেরকম কিছু আছে? মানে টেনে দেওয়া মানে হচ্ছে যেটাকে বলে ওই মানে বাধা। মানে জিনিসটা একটু বুঝলাম না আমি, মাইন্ডটা বাধাটা মানে এই যে ধরুন আপনি এখন যে স্পিডটা এগোচ্ছেন, সেই স্পিডটা, এটাই প্রত্যেকটা মানুষের ইচ্ছা, কিন্তু এটাই থাকে আমি যে পথটা দিয়ে চলছি সেই পথটা খুব মসৃণ হবে, বাট আলটিমেটলি অনেক সময় দেখা যায় সেই পথটা পর্যন্ত পৌঁছতে অনেক বাধা মানে পেরোতে হয়। সেই বাধাটা জানতে চাইছি একটাই কারণে, যে আমার এই লাইফটা প্রচুর অর্গানাইজার দেখছে, এবং আমি রিসেন্ট আপনাকে নিয়ে যাদের সাথে আলোচনা করেছি, কথা বলেছি, মানে আমিও চাই এবার কলকাতায় যত শো হবে প্রত্যেকটা শোতে যেমন আমাকে তারা গেস্ট হিসেবে ডাকে, আপনাকেও যেন তারা গেস্ট হিসেবে ডাকে। তো আমি তাদের সবাইকেই একই কথা বলছি। তো সেই ব্যাপারটা তাদেরও জানা উচিত যে এই যে প্রোগ্রামটা তো সফল হয়েছে, এর মধ্যে কোনো নেগেটিভ কিছু এসেছিল কিনা, আর সেটা উনি কিভাবে ব্যালেন্স করেছেন, যদি থাকে তাহলে বলুন। यस डेफिनेटली, মানে हम लोग जब से स्टार्ट, এটা কিন্তু আমি খুব মানে আমি একটা নেগেটিভ না না প্রশ্নই এটা করলাম। এটা খুব দরকার, এটা খুব দরকার। আমি প্রথমে বলে দিই যেটা আমার মধ্যে প্রথমেই এসে গিয়েছিল, আমাদের একটা মিসেস ক্যাটাগরি ডিজাইনার ড্রেস সিলেক্টেড করা হয়েছিল, যে এই পার্টিকুলার ড্রেসটা এই পার্টিকুলার ডিজাইনার দেবেন। তো মেবি আসতে পারেননি কোনো একটা অ্যাক্সিডেন্টলি কারণে, সেটা আমি কজে যাচ্ছি না। বাট যখন আমি জানলাম যে আমার এখানে সবাই এসে গেছে কিন্তু ওই ডিজাইনার আসেননি, যাদের উপর আমার পুরো মিসেস ক্যাটাগরি একটা ড্রেস, একটা গেট আপস, একটা সিন অফ দ্য স্টেজ ডিপেন্ড করছে, সেটা কিভাবে মেকআপ দেবো, সেটা যখন আমার ফাউন্ডারকে বলি তো বাকিটা উনিই বলবেন। হ্যাঁ, আমিও না জানতাম না, মানে আমি জানি উনি আসছেন, তো আমি বুঝতে পারিনি। কিন্তু 7:30 বাজে রাত না, হ্যাঁ 7:30 আমাকে অন স্টেজ এসে বললো উনি আসেননি, মিসেস ক্যাটাগরি ডিজাইনার আসেননি। তো আমি বললাম আভি খবর মিল রা নেই আয়েগা, আমরা ওকে জাস্ট লিভ ইট। আমার মাথায় এলো আমার কাছে কটা ডিজাইনার আছে, এবার কাকে দিয়ে আমি মিসেস ক্যাটাগরিকে পড়াতে পারি। আমি বললাম তুমি उसको फोन करो, उसको बोलो जो है जो भी उसके पास अवेलेबल है उसको देके रेडी कर दो। তো এটা বিশ্বাস, তো অনেকে চেষ্টা করেছে, ইভেন আরেক সরি
অনেক দিক থেকে বাধা হয়। দেখুন নিজের টিমে থেকে লোকরা অনেকে চেষ্টা করে জিনিসটাকে আটকে দেওয়া, আমার সাথেও হয়েছে। ইভেন অনেকে আমার প্যারেন্টসদেরকে ব্ল্যাঙ্ক কলও গেছে, মানে ব্ল্যাঙ্ক কল ইন দ্য সেন্স কি রাইজিং স্টার ফাউন্ডেশনে যে 21 তারিখে শোটা হচ্ছে ওটা ফেক, ওই শোটা হচ্ছে না, তো তোমরা বেকার টাইম ওয়েস্ট করেছো, যা টাকা পয়সা দিয়েছো চেয়ে না। এটা আমি লাইভ বলছি, কিন্তু ইয়ে হুয়া হয়, এটা হয়েছে। তো আমার প্যারেন্টসদের কাছেও আছে মেসেজ, হয়তো যে করেছে খুব মাথা খাটিয়ে মানে সিম লাগিয়ে সিমটা চেঞ্জ করেছে। তো যাই হোক আমি মানে negativity- সময় খরচা করেছে, সময় অনেকটা খরচা করেছে, তো আমি জানি না। যাই হোক মানে এটা আমি কিভাবে নিলাম জানেন কি, হয়তো সে একজন অর্গানাইজার, সে আমার থেকে ভয় পাচ্ছে, ওই জন্য হয়তো এরকম করে আমাকে পিছনে টানতে চাইছে। হতে পারে ও সাকসেসও হয়েছে, আমার 2-4টা স্টুডেন্ট কেটেছে মেবি, বাট আমার একটাই, আমার কাছে 4টা স্টুডেন্ট থাকবে, আমার ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, ব্যাস। আমি তাকে নিয়ে শো করে নেব। তো আমাকে আমার প্যারেন্টসরা বলেছে ম্যাম দেখুন না এরকম মেসেজ এসছে, আমি জাস্ট লিভ ইট, छोड़ो ना, তোমরা তো জানো 21 तारीख शो হচ্ছে, तो नेगेटिविटी में मत जाओ, पॉजिटिविटी में रहो। हम शो कर रहे हैं, आप लोग मेरे साथ है, बाकी जो जुड़ने वाले वो ठीक जुड़ जाएंगे। তো নেগেটিভিটি কো মতলব আমি নেগেটিভিটি নিই না, আমার লাইফে একটাই প্লাস পয়েন্ট, আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি যেভাবে আছি, আমার সার্ভিস লাইফ, আমার পার্সোনাল লাইফ, আমার অফিসিয়ালি লাইফ, আমার ফ্যাশন লাইফ, আমি কিন্তু কোনো নেগেটিভিটি আমি নিয়ে কাজ করি না। একটু ডিস্টার্ব হয় দাদা, মানুষ আছি, ডিস্টার্ব হব, কিন্তু আমি দেখি জেডিদের মধ্যে কি ভালো আছে, আমি ওটাকে নিই। আমি অনেক অর্গানাইজেশনের সাথে মিট করেছি, সোমাদির সাথে কি ভালো, ডক্টর নিয়োগী উনি আমার প্রথম শোতে এসেছিলেন, তো ওনার মধ্যে কি ভালো ছিল, কি ভালো ভালো আছে, রীতাদি অনেকে আছে এখানে ফ্যাশন ওয়ার্ল্ডে, আমি অনেকজনকে দেখেছি। এখন নতুন একজন আসাম থেকে যার কাছে আমি আমার প্রণ নিয়েছি, প্রদ্যুৎ দাসান্তি, হ্যাঁ না, ওনার শো আছে 4 তারিখে, তো ওনার কাছ থেকে যেটা জানতে পেরেছি, কনভারসেশন মিট করিনি, তো সবার ভালো জিনিস নিয়ে নি না, খারাপটাকে বাদ দাও, সবার প্লাস মাইনাস থাকে। আমি যখন এনার সাথে প্রথমবার মিট করি, আস্তে আস্তে জানি যখন, তখন একটা জিনিস আমি অ্যানালাইজ করেছি, সেটা হচ্ছে যে উনি লোকের কথাটা না একটু ব্রেনে নিয়ে নেন। তো ডেফিনেটলি আমার সাথে থাকার পর ওইটা থেকে রিমুভ হয়ে গেছে। হ্যাঁ। লোক কে কি বললো, কে কি করলো, মানে একটু সেন্টি, আমি একটু সেন্টি, মানে আপনি যদি আপনার সাথে মেয়েদের আমার মধ্যে যদি- মেয়েদের হ্যাঁ, একটা ওটা স্পেশাল থাকে। গুণ। আপনার সাথে যদি আমার অ্যাটাচমেন্ট আছে, আপনি যদি একটু আমাকে ভালোবাসা করে বলবেন না আরজু এটা না এসা না এসা থাকা, কিন্তু একটু বকে বলে দিলে আমার মাথা খারাপ হয়ে যায়। যে জিনিসটা এ সরিয়েছে আমার মেয়ে, মাম্মি জাস্ট ইগনোর, আমার মেয়ে একটা কথা বলে মাম্মি ইগনোর। আর আমার অফিসেও আমার যে আমি কাজ করি, আমি শান্তভাবে কুলভাবে, এখন ধীরে 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 অনেক কুল হয়ে গেছি। মা বাবার এক ছোট্ট মেয়ে ছিলাম বলে একটু জিদ ছিল, তো মা হওয়ার পরে ওই জিদটাও আস্তে আস্তে শেষ। অ্যান্ড নেগেটিভিটিটাকে অনেকটা এরা সবাই মিলে আমাকে সরিয়েছে, যেটা আমি আজকে সরে গেছি। ডিসিশন নিতে আমার একটু টাইম লাগে, আমি একটু অনেক ভেবে চিনতে কি করলে কি ভালো হবে এগুলো করি স্যার, আর যেটা হবে হবে মানুষের দেখুন, কাজ। ম্যাচুরিটি একটা সাবজেক্ট, হ্যাঁ, হয়তো একটা মানে ম্যাচুরিটি আসতে সময় লাগে, সবারই সময় সবার লাগে। সময়, আর প্রত্যেকটা শোতে But- দেখবেন মাইনাস প্লাস but থাকে। এটা তোকে আমি আবার একটা স্পেশাল ভাবে বলছি, ভগবান যদি সব ঠিকঠাক থাকে, জানি না আমাদের আশীর্বাদের কতটা ভ্যালু আছে ভগবানের কাছে, বাট একটা কথা বাবা, তুই অনেক দূর যাবি, একদম हम लोगों का তুই विशेष तुम्हारे साथ অনেক है। দূর যাবি। অনেক আমরা যে ভদ্রলোক আমাদের গাড়ি চালিয়ে নিয়ে এসছেন, তাকে একবার শুধু জিজ্ঞেস করবি আমরা গাড়িতে তোকে নিয়ে কি কি আলোচনা করেছি। ভদ্রলোক ভীষণ ভালো ছিলেন। আমরা কোলাঘাটে দাঁড়াই, আচ্ছা, আচ্ছা। উনি খেতে চাইছেন না, মানে একটু একটু লজ্জা পাচ্ছেন। আমি বললাম আমরা অত বড় মানুষও নই, চলো খাবো। তো আমি খিদে পেয়েছে, মানে খুব নেগেটিভিটি মজা নিয়ে করেছি। দাদা একটা কথা বলবো, মানে কেউ এটাকে প্লিজ বাই হার্ট বাই মাইন্ড নেবে না। সবার সাথে, সব অর্গানাইজের সাথে, মানে যে কোনো সংস্থার সাথে এটা হয় কি কেউ একটু টানতে চেষ্টা করে, কিন্তু এটাকে নিয়ে এগিয়ে মানে হবে। আমি কারোর সম্বন্ধে বলছি না, কারোর নিয়ে বলছি না, সবার ভালোবাসা থাকুক, সবাই এভাবে এগিয়ে যাক, আমি সবার সাথে আছি, ভালো থাকলে থাকছি, আর কতটা টেনে নিয়ে যেতে পারি জানি না, ওই জন্য বেছে জানি নিয়েছি না বলে একে- আপনার সাবজেক্টের মধ্যে জানি না বলে কিছু নেই। আমি আপনাকে বলছি শুনুন, যেটুকু আমাদের, আমি আপনার থেকে বয়সে বড়ই হওয়া ওরা, maybe। 53, ও আপনি কম তো? यस, অবশ্যই। इंडियन वुमेन से एज नहीं যে पूछना। জিজ্ঞেস সেই হিসাব করে বলছি, আমরা নিজেরা মেন্টালি বুঝতে পারি আমরা ভালো কিছু করেছি বা এগোচ্ছি তখনই যখন দেখি আমাদের নিয়ে 4টে লোক আলোচনা করছে, আমাদের 4টে লোক বাধা দেওয়ার চেষ্টা করছে, বা কোনো জায়গায় আমাদেরকে নিয়ে
আলোচনা হচ্ছে। বি দ্য ব্র্যান্ডিং ইউরসেলফ। Yes! সেটা কি বলছে? খারাপ হোক ভালো হোক ভালো ডাজ হোক। নট কেয়ার, ভালো। ব্র্যান্ডিং হচ্ছে। ব্র্যান্ডিং হচ্ছে মানে যে কোনো স্টুডিওতে শুট হচ্ছে, যে কোনো কলকাতার স্টুডিওতে শুট হচ্ছে, জেরিদা সেখানে 1 ঘন্টা নেবেই, আসি আর না আসি কেন, কোনো না কোনো ভাবে একটা আলোচনা আসবে। কেউ আমার ধুতি পাঞ্জাবি নিয়ে আলোচনা করবে, কেউ আমার অ্যাটায়ার নিয়ে আলোচনা করবে, কে আমি কেন চুল কাটিনি তার জন্য আলোচনা করবে। আরেকটা কথা দাদা বলতে পারছি, আমার সাথে না বং সিরিজ জুড়েছেন, ওই আমি মন্দারমণির শোতে গেছিলাম, তো উনি আমাকে দেখেছেন, নিজে কন্ট্যাক্ট করেছে, ম্যাম আমি আপনার শোতে থাকবো। খুব ভালো ছেলে। ইভেন আরেকজন নিনা ফটোগ্রাফি, খুব মানে ভালো। কোনো টাকা নেয়নি, কোনো পয়সা নেয়নি, আমাকে একদিন জাস্ট 3 দিন আগে ফোন করলো, ম্যাম আমি আছি আপনার শোতে আসবো। আল্লাহ হ্যাঁ ঠিক আছে, কে বললো, মানে বং সিরিজ দা অমিত দা বলেছে। আমি যে থাকুন, মানে উনি আমার সাথে মিটও করলো না আমার শোতে এসে, আমার চোখ কিন্তু ওনাকে খুঁজছিল একটু ফেলিসিটেশন করব ওনাকে, যেটা আমার দায়িত্ব, কিন্তু উনি নিজের মতন পুরো নিজের কাজ করে চলে গেছে। খুব খুব লাস্টে এন্ড অফ দ্য শো শেষ, আমি স্টেজ থেকে নেমে তারপর দেখছি কি বলতো, দাদা আপনাকে আমি খুঁজে পাইনি, আমার হাতে একটা ছিল উত্তরীয়, আমি জাস্ট ওনাকে দিয়ে সম্মান, থ্যাংক ইউ, মানে নীনা ফটোগ্রাফি, অমিত দা, আমার অল ডিজাইনার, যেভাবে রাহুল দা আমার সাথে প্রথম জুড়েছেন, অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস সোমাদি, সোমা বুটিকে আমি কোনোদিনও ভুলতে পারবো না। আজ যে আপনার সাথে মিটিং হয়েছে বা এই জায়গাটাতে আমি এসেছি, দেখতে পাচ্ছি সোমা বুটি আচ্ছা। সার্টিফিকেট গুলো, তো থ্যাংক ইউ সোমাদি যে আপনি যে তোমার প্লেসটায় শোতে। গিয়েছিলেন, সে প্লেসটা আপনাকে কেমন হ্যাঁ, লাগলো? প্লেসটা আগে বলে দিন, আমাদের প্লেসটা কেমন ছিল। আমি টোটালে আমি যে লেখাটা লিখেছি, ওই লেখাটা লিখতে আমার ইন অ্যান অ্যাভারেজ 30 মিনিট লেগেছে। Okay. 30 মিনিটে আমি কোনো কল ধরিনি, 30 মিনিটে আমি কোনো হোয়াটসঅ্যাপের মেসেজ পড়িনি, যেটা আমার কাছে খুব ক্রিটিক্যাল। আমাকে তো সবাইকে খুশি করতে হয়, খুশি সবকিছু মিলিয়ে আমি ওখানে একটা স্টার করেছি, খেয়াল করেছো? যে 5-এ আমি 4.75 হ্যাঁ দিলাম। হ্যাঁ, এটা দেখেছি, yes। ঠিক আছে, অনেক লোক জুড়েছে এই শুধু শোতে। বলছি তো, মানে নিজেকে কেউ যদি বড় ভেবে নেয় না, সে সব থেকে বড় বোকা। আমি সেদিনকে কিন্তু এটাই আপনার থেকে শিখেছি, যে আমি কিন্তু ভাবছিলাম যে দেখি না কিছু দোষ বার করতে পারি কিনা। সত্যি বলছি, যেটুকু ওখানে হয়েছে, কিছু জিনিস ধরা পড়েছে চোখে, যেটা পরের অনুষ্ঠানে আপনি ওটাকে বেটার করবেন, আমি আপনাকে Yes, yes, definitely. আমার যেটুকু সাজেশন আমি দেব। তো বাট সত্যি বলছি, সাজানো গোছানো পরিবেশ তৈরি করা, সমস্ত কিছু মানে এতটাই টাচি হয়েছে, যেটা ওই জন্যই বললাম, যখন আমাকে কেউ এসে কমপ্লেনটা দিল, আমি ওটাই বললাম, ভালোটা যেটা পেয়েছিস সেটা নিয়েই খুশি থাক, বাকিটা কলকাতায় কথা হবে। আর কথা বলেনি। বললাম, কি রে পৌঁছেছিস? হ্যাঁ দাদা পৌঁছেছিস। বললাম, আর কিছু সমস্যা? না দাদা কোনো সমস্যা নেই। সমস্যাই তো ছিল না। আর, যেখানে একটা অর্গানাইজ হয়, বেশি লোক থাকে, সবাইকে মানে সেইভাবে দেখা করা হয় না। আমি তাও বলছি, আমার যতজন আমার এখানে গেস্ট, ডিজাইনার, মেকআপ আর্টিস্ট, স্পেশালি থ্যাঙ্কস অল মেকআপ আর্টিস্ট, artist। মানে খড়গপুরের জায়গা অত ভালো মেকআপ আর্টিস্ট আমি যেটা পেয়েছি, আমার 6 জন মেকআপ আর্টিস্ট ছিলেন, মানে ল্যাকমিকে আমি এখান থেকে নিয়ে যেতে পারিনি, একটু আমার চার্জেস অনেক পড়ে যাচ্ছিল। তারপরে ওনাদের আমি বললাম, থাক আমি আমার লোকাল দেখি, তো লোকাল থেকে আমি অত ভালো ভালো মেকআপ আর্টিস্ট পেয়েছি যারা সুন্দরভাবে অল আর সব সার্টিফাইড। থেকে বড় কথা, ওই যে ড্রেসের যে গতে ধরা ড্রেস, ওই গেঞ্জি প্যান্ট পরে হেঁটে যাওয়া, সেটা কিন্তু হয়নি ওখানে। আমার ক্রিয়েটিভিটি, আমি এখন দেখছি যে ক্রিয়েটিভিটি রড করেছিলাম, সবাই যেভাবে সেজেছে, আমি স্টেজে ফোকাস দিতে পারিনি, কিন্তু এখন আমি রাত্রে জেগে জেগে দেখছি কোন বাচ্চা কি সেজেছিল, মানে আমার মনে হচ্ছিল প্রত্যেকটা বাচ্চাকে আমি উইনার করে দিই, ইভেন মানে আই এম টকিং অ্যাবাউট মাই কিডস, কিন্তু সবাইকে করতে পারলাম না, এক্সট্রিমলি সরি। অ্যান্ড নেক্সট শোতে আরো জডিদের কাছ থেকে একটু ভিউ নেব, একদম। কিভাবে আরো ভালো করতে পারি। তোমরা সবাই এইভাবে জুড়ে থাকো। অ্যান্ড আমার একটা ছোট্ট বাচ্চা আছে, 2-3টা আছে, আয়ুষী অ্যান্ড আয়ুষ কর বাচ্চাটা, মানে অনেকটা এগিয়ে যাবে। আরো আমি অনেক বাচ্চাদেরকে রেডি করছি। আমার ঝাড়গ্রাম থেকে হেমারতী সরেন না, খুব সুন্দর করে বাচ্চা মেয়েটা। সো আরহি দাস, আয়ুষী কর, আরো যত নতুন সবাই জুড়েছেন আমার সাথে, তোমরা এইভাবে আমার পাশে থাকো, আরো এগিয়ে যাও। তোমাদেরকে যা ভালো মন্দ যেটা আমি পারবো এগিয়ে দেবো। স্যার জুড়েছেন, আরো যারা আমার লাইভ দেখছেন, আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন, আমরা এগিয়ে যাব এইভাবে। আপনাদের প্রোগ্রামে আমিও থাকবো, আমার প্রোগ্রামে আপনারাও থাকবেন, এটাই আশা করি। মানে মে মাসের ধনধন্যের প্রোগ্রাম ওনার মুখ থেকে যখন বেরিয়েছে, ধনধন্যতেই হবে। ইয়েস, আর এখানে ম্যাসিভ কিছু হবে।
মানে আপনি যেমন খানিকক্ষণ আগে বললেন না যে আপনি বলছেন আমি ইমাজিনেশনে দেখছি, ইমাজিনেশনটাই আমার কাজ। একদম। আমি Imagination চাই টাই স্যার আমার কাজ। আপনি আমার এই সিজন 7-এ আমার সিও স্যারের সাথে পাশে থেকে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবেন। আপনি যখন আমাকে নিমন্ত্রণ করেছিলেন তখন আমি আপনাকে একটা কথা বলেছিলাম, তার মনে নেই? হ্যাঁ, আমি না গিয়ে ওখানে বসে থাকতে পারবো না, আমাকে যদি একটু কাজকর্ম দেন আমি একটু কাজকর্ম Yes, করবো, মনে yes, আছে স্যার আপনার? আমাকে বলেছিলেন, কিন্তু আমিও ব্যস্ত ছিলাম স্যারের। আমার একটা জিনিস মনে আছে, আমি যখন আপনাকে ফোন করলাম আমি বললাম, স্যার আসেনি কেন, শোটা তো এবারে স্টার্ট হবে। আপনি বললেন আচ্ছা শোটা হবে, মনে না, আছে? আপনি আমাকে বললেন না যে আপনি ওখানে যান, হ্যাঁ, হ্যাঁ। আর আমি তো বুঝতে পারছি না। এবার আমি আপনাকে বারবার ফোন করতে সাহস পাচ্ছি না, আমি আপনাকে মেসেজ করছিলাম, ফোন করতে সাহস পাচ্ছি না, কারণ আমি জানি ওই সময়টা মানুষ কিরকম কন্ডিশনে থাকে। আমি মেসেজও করতে পারছি না, আমি রেডি আপনি হয়ে বসে আমাকে আছি। বলেছিলেন রাত্রে আপনার ট্রেন আছে, তখন আমি বললাম জেডি স্যার কে স্টেশন নেই রাখবে, আমাদের রেল নেস্ট আছে। তো ওখানেও যারা আমাকে দিয়েছেন জায়গাটা, থ্যাংক ইউ অল অফ ইউ। অ্যান্ড তো ভাবলাম কি রাত 2:30টার সময় ট্রেন আছে, তো ওখান থেকে ইজিলি আপনি ট্রেনটা ধরতে পারবেন। যাই হোক, কোনো কারণের ট্রেন রিসিডিউল, তো যেভাবে ওনাকে ওনার যাই হোক, ডেস্টিনেশনে যা হয়েছে সবকিছু ভালো হয়েছে। তাহলে রাত্রিবেলা এরকম ফগি ওয়েদারের মধ্যে আসতেও পারতাম না। সেদিন খুব foggy ছিল। ওয়েদারটা খুবই ভালো। বাপরে যারা যারা বাপ। এসছে সবাই বলছে মনে হচ্ছে নৈনিতাল সিমলা আমাদেরকে লাগছে। অনেকে সত্যি, দাঁড়িয়ে আমরা গেছে, নৈনিতালে আমার অনেকে- ছেলে ক্রিকেট Sorry. খেলতে যায়, নৈনিতালে গেছিলাম, ঠিক এরকম মানে সামনের গাড়ি দেখা যাচ্ছিল না। না, definitely। আচ্ছা ড্রাইভার, ওরে বাবা কি কনফিডেন্স! মানে আমি বললাম না মানে সবকিছু ভালো হয়েছে, তার মধ্যে ড্রাইভার ভদ্রলোক যে সে এত সুন্দর গাড়ি চালাচ্ছে। খুব cool, আমাকে driverটা আমার মিসেস খুব বলছে, দেখো তোমার মতনই গাড়ি চালাচ্ছে। মানে আমিও তাই, মানে আমার প্যাসেঞ্জার পাশে, আমার পাশে যে গেস্ট বসে থাকবে তারা বুঝতে পারবে না যে গাড়ি আমার 100 চলছে। আমি এমনিতেই একটু আস্তে গাড়ি চালাই, ঠিক আছে। সবকিছু না কেমন যেন একটা মানে গতে ধরা ভালো হয়েছে, সবকিছু গতে ধরা ভালো হয়েছে। তা না হলে সত্যি কথা বলতে অতক্ষণ সময় দিয়ে আমি একটা বসে লিখেছি, এবং সেটা মন থেকে মনে হচ্ছিল যেন একটু কম কম হয়ে গেল, একটু কম হয়ে গেল। তো আপনি এইভাবে এনজয় করলেন, থ্যাংক ইউ। আমাদেরকে এইভাবে মানে এখানে ডেকে যেভাবে ওয়েলকাম করা হয়েছে, রুমাদি থ্যাংক ইউ। অ্যান্ড থ্যাংক ইউ ওয়ার্ডটা অনেক ছোট হবে দাদা, তো সবাই যারা, হ্যাঁ উই হ্যাভ নো ওয়ার্ডস টু সে থ্যাঙ্কস দাদা অ্যান্ড ম্যাম। সো তোমরাও সবাই আসো, খিরাইতে দেখা হবে, খিরাইতে দেখা হবে। খিরাইতে 18 আচ্ছা, তারিখে। ডেটটা কবে বলুন তো? 18ই জানুয়ারি রবিবার। 18 জানুয়ারি রবিবার। চেষ্টা করব আমাদের কাছাকাছি জায়গা। কাছাকাছি আসলে খিরাইয়ের প্রোগ্রামটা আমাদের যারা আমাদের সাথে দেখছেন। আছে তারা প্রতিবারই জানে, মানে প্রতি বছর আমরা 60 জনের বেশি নিতে পারি না। আসলে আচ্ছা। জায়গাটা আমাদের যতটা জায়গা ওরা দেয়, মানে ওই খিরাইয়ের ওই যে খাবার দাবারের জায়গাটা ওটা আমাদের হাতেই তৈরি। আচ্ছা। মানে আমরাই প্রথম লোক ওখানে গিয়ে প্রথম ওইটা স্টার্ট করেছিলাম 2018 সালে। তো যে কারণে ওরা আমাদেরকে না বলতে পারে না, কিন্তু যতটা জায়গা দেয় আমাদের এই একটা 400 স্কয়ার ফুট মতন জায়গা দেয়, যে জায়গাটাতে আমরা টেবিল পাতি, চেয়ার পাতি, তাবু তৈরি করি, সাউন্ড সিস্টেম ওখানে কি লাগাই। মডেলরাও যায়? আমি যদি আমার 25 বছরের বিবাহ বার্ষিকী করতে নিয়ে গেছি সবাইকে, আচ্ছা। 70 জনকে। না, খিরাই জানি ওখানে তো খুব সুন্দর ফুল ফুল তো মালা সবাই এগুলো পরে। বেসিক কাজ হচ্ছে আমি কাউকে খেতে দেওয়ার আগে, খাওয়ানোর আগে তাকে খাটিয়ে খাওয়াই। আর আমার খাটানোটা কি? আমার খাটানোটা হচ্ছে ওখানে গিয়ে ফোন নিয়ে ঘুরে বেড়াবে না, মেকআপ আর্টিস্টরা মডেলদেরকে ওখানে বসে সাজাবে, আচ্ছা। সাজানোর পর ব্রেকফাস্ট করবে, তার মধ্যখানে ব্রেকফাস্ট করবে, একদম শিডিউল দেখবেন, শিডিউল তৈরি করে দিয়ে দিয়েছি, কোন সময় কি কি করবে সমস্ত শিডিউল মানে আমি ওখানে আগে থেকে একটা তৈরি করি। র্যাম্প ওয়াকও থাকে, র্যাম্প ওয়াক ওখানে করা যায় না, ওখানে হচ্ছে রেডি করে ওদেরকে একটা ফটো শুট। ধরো 30টা মডেল তো নরমাল যায়, 30টা মডেল মেকআপ আর্টিস্টদের থেকে রেডি হলো, আচ্ছা। গ্রামের মেয়ের মতন শাড়ি পরলো, আচ্ছা। করে চা, ফটোগ্রাফাররা গিয়ে, প্রচুর ফটোগ্রাফার যায়, ন্যাচারাল ফটো শুট। আমাদের ফটোগ্রাফাররা আচ্ছা আচ্ছা। ন্যাচারাল, যেমন আমরা ইয়েতে গিয়ে কি শুট করি, কাশ্মীরে গিয়ে ফুলের সাথে শুট করি, হ্যাঁ, হ্যাঁ, এখন আবার নতুন একটা হয়েছে ওই কি জানো, ওই কি সর্ষে খেতে সরষে ক্ষেতে। শুট করা, ওখানে তো ফুলই ফুল, ফুলই ফুল, হ্যাঁ। ওই পরিবেশের মধ্যে শুট করা। আচ্ছা। এবার একটা শুট করে এক একটা মেয়ে ঠিক 8 ঘন্টা করে শুট করে তাকে চলে আসতে হবে, 45 মিনিট শুট করে চলে আসতে হবে, এসে সেকেন্ড আবার তৈরি হবে, আচ্ছা। আর একটা ড্রেস পরবে। ওকে। এরকম ভাবে দিনের শেষে 4টে শুট করে তুমি বাড়ি ফিরবে। আচ্ছা। খাবে তো আজকে খাবে তো খেতেই এসছি আমরা, খাবো, কিন্তু খাওয়া দাওয়ার জন্য আগে দুটো, খাওয়া দাওয়ার পরে দুটো, বাড়িতে ফেরার পর আগামী 1 মাস ধরেই ছবি ছাড়বে খালি। তো আমি এটাই বলবো, আমার রাইজিং স্টার ফাউন্ডেশনে যতজন তোমরা আছো, তো
তোমরা যারা যারা এটাতে পার্টিসিপেট করতে চাও, আমি বাই হার্ট, যদি আমি ভালো থাকি, সুস্থ থাকি, মাই বিজি শিডিউল মানে অফিস থেকে যদি ছুটি পেয়ে যাই, তো সানডে হচ্ছে আমার রেস্ট থাকে, তো অবশ্যই আমি আমার সিও ইভেন আমার টিমকে নিয়ে আমি আসবো, সবাই মিলে থাকবো বাকি সেদিন। ডিটেলস আপনার কাছ থেকে আমি জেনে নেব। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আমাকে কিন্তু কল করে নাও, বেশি সিট নেই কিন্তু দাদার কাছে, রাইট? না 60 জনের বেশি নিতে পারি নিতে পারবো না, 60 তাহলে জনের বেশি নিলে না ওখানে Okay, okay. জায়গাটা জায়গাটা- এতটা বড় না তো, হ্যাঁ, যে কারণে congested. অনেকে মন খারাপ করে, আরে বাবা সামনের বছর হবে, আচ্ছা আচ্ছা সামনের ঠিক বছর আছে, হবে। আমরা আপনার সাথে থাকবো। 18 জানুয়ারি দেখা হচ্ছে জেরিদার সাথে। একদম। সো এবার সবাই বলবে ম্যাম আপনাকে না জেডি স্যারের লাইভে দেখেছি, এটা একটা আলাদা ব্যাপার হবে। যাই হোক, আমি আইটা তো আপনার আইটা ক্লাব আইটা ক্লাবকে একটাই বলতে পারবো, একটাই জিনিস বলবো যে আপনার 1,10,000 মেম্বার জাস্ট নিউ ইয়ারে আই হোপ কি ওটা 2 লাখ হয়ে যায়। It's my ডেফিনেটলি wishes. হবে, যারা ভালো Definitely. আমি একটা জিনিস জানি, যারা ভালো থাকে তাদের সাথে ভালো লোক জুড়বে, প্লাস মাইনাস জানি না, বাট দাদা আপনি যেভাবে এই এজে এসে যেভাবে এটাকে এগিয়ে নিয়ে চলে যাচ্ছেন, মানে ভালো লোকদের সাথে ভালো লোক জুড়বে। একদম। এন্ড এট লাস্ট এটাই বলবো, गॉड इज ग्रेट, উনি আছেন, जहाँ खुदा है जहाँ ईश्वर है तो वहाँ सब कुछ উনি है। আছেন, बस উনি उनका ওনাকে आशीर्वाद কোনো चाहिए। কিছু ফাঁকি দেওয়া যায় না, ফাঁকি দেওয়া যায় সবটা না। উনি দেখতে পান। একদম একদম ব্যাস। একদম ভালো সাথে ভালো, আর কিছু বলার নেই। সো খুব ভালো লেগেছে আপনার এই জেডি উইথ কফি না, কফি উইথ জেডি, यस यस कॉफी विथ जेडी सर। सो आज का शाम এই শোয়ের একটা মাহাত্ম্য বলি। লকডাউনে যখন সবাই বাড়িতে বসে বোর হচ্ছে, সেই সময় থেকে আমার এই লাইফ স্টার্ট, अच्छा এবং আজকের ডেটে আমার এখন আর কাউন্ট করি না, আপনি 496 497 মেবি হবেন ओके গেস্ট আমার সাথে এখন অব্দি লাইভ করেছে। মানে ভগবানের অসীম আশীর্বাদ, কেউ পিছিয়ে নেই। এবং এই শোটা আমার আর আমার মিসেসের একটা অদ্ভুত হাত আছে, যেটা আমি আগের দিন বলছিলাম যে আমাদের হাতে কারোর যদি বিয়ে হয় বা কারোর যদি সম্পর্ক হয়, তারা খুব লাকি হয়। মানে এটা এক একজনের হাত থাকে না, এবং আমার আর আমার মিসেসের হাত ধরে ওঠা, মানে আমরা আমাদের সঙ্গে যার এইটুকুনিও কিছু হয়েছে, সেরকম মানুষও পিছিয়ে নেই। মানে এটা ভালো লাগে যখন আমাদেরকে সে মনে রাখুক না রাখুক সেটা সাবজেক্ট না, সাবজেক্ট এটা সে যখন কিছু করে করছে, তার যখন গ্রাফটা দেখি, আমি সবাইকে দেখি, আমার যেটুকু সময় থাকে, আমি তো অন্য কিছু, আমার নেশা ফেশা কিছু নেই, আমার নেশাই হচ্ছে বাড়ি সাজানো আর ফ্যাশন ইন্ডাস্ট্রি, এটাই আমার নেশা। তো সেটা দেখে আমার খুব ভালো লাগে যে এ গত 1 বছর আগে লাইভে এসেছিল, 1 বছরে কোথায় চলে গেছে। 1 বছরে যেমন অনন্যা এখানে লাইভ করে গেছে, অনন্যাকে বললাম অনন্যা তুই তো দারুণ কাজ করছিস, হ্যাঁ দাদা আমি না খুব ভালো কাজ পাচ্ছি, এন্ড আই এম ভেরি গুড। এটাই Very তো আমাদের মানে আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যায়, এটাই এগিয়ে, এটাই আমরা এটার motive জন্যই নিয়ে 3টে এগিয়ে- ঘন্টা, 3টে ঘন্টা মানে শনিবার দিনকে বা বৃহস্পতিবার দিন যে আমার লাইভের ডেটে আমাকে 5টার মধ্যে রেডি হয়ে আসতেই হয়, যেখানে জাহান নামে থাকি 5টার মধ্যে। মানে দিল্লিতে গেছি আমি, মানে এয়ারপোর্ট থেকে এসছি, শো করেছি, আবার মানে রাত্রিবেলা আপনার এভরি স্যাটারডে লাইভ হয়? থার্সডে আর স্যাটারডে। স্যাটারডে ওকে। বাট আমি আমার কিছু কাজের জন্য মানে কন্টিনিউ করতে পারছিলাম না। 7টার লাইভটা হলে আমি কন্টিনিউটা খুব একটা করতে পারি না, 8টার হলে কন্টিনিউটা করতে পারি, কারণ আমার 6:30 7টা অবধি খুব টাইট কন্ডিশন থাকে। 8টা হলে এখানে সব রেডি ফেডি হয়ে গেল, 8টা থেকে লাইভটা স্টার্ট করতে পারি। যাই হোক আমাদেরকে শেষ করতে হবে। হ্যাঁ খুব ভালো লাগলো, খুব মানে मेरा जिंदगी का इतना अच्छा लाइफ जो मैं मरते दम तक याद रखूंगी। एंड सर को तो बोलना नहीं है, मैम बहुत अच्छी है, लग रहा कुछ मैम बिजी है, इट्स ओके। तो आप लोग इसी तरह जुड़ते रहिए हमारे आगे के प्रोग्राम में, सर के साथ, सर का प्रोग्राम में फिर से हम आपसे मिलते हैं। बाय बाय। গুড নাইট, নতুন বছর সবার ভালো দারুণ কাটুক। উইশ ইউ অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। Yeah, all of you wish you happy new year 2026। সবার ভালো কাটুক, এটাই यही उम्मीद करते हैं कि आने वाला साल आप सबके लिए खुशी लेके आए। आप इसी तरह से अपनी फैमिली के साथ, अपने बच्चों के साथ आगे बढ़िए। आपका जो भी मतलब एम है उसको पूरा करिए, गोल को पूरा करिए, लेकिन उसके साथ मेहनत बहुत जरूरी है। गोल को भी पूरा करना है और जीरो को भी बढ़ाना है बढ़ाना उसके है। साथ, Yes, आदित्य के साथ। आदित्य के साथ। बाय, गुड नाइट, Thank you. धन्यवाद। गुड नाइट।